আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাত। প্রিয় শিক্ষার্থীরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের খুব শীঘ্রই অল্প কিছুদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে, তো তোমাদের সময় খুবই কম। সো আজকের ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ আমি বলে দিচ্ছিলাম, অলরেডি অ্যানাউন্সমেন্ট তোমরা পেয়ে গেছো যে আজকের ক্লাসটা যদি তোমরা ভালো করে বুঝো এবং ভালো করে দিক নির্দেশনাগুলো ফলো করো, তাহলে এই আজকের এই একটা ক্লাস থেকে তুমি প্রায় 25 থেকে 26 নাম্বার তুমি কমন পাবো। মানে তোমরা যারা আইসিটি বিষয়ে ফেল করবা এই নিয়ে একটা ভয় ছিল, তারা যদি শুধুমাত্র আজকের ক্লাসটা একটু ভালো করে করো, তোমাদের এই ফেলের ভয়টা চলে যাবে। মানে তারপরে তুমি চাইলেও আর ফেল করতে পারবে না। এই হলো মূলত আজকের কথা। সো আজকের ক্লাসটা আমরা খুবই গুরুত্বপূর্ণ, এমনকি খুবই গুছানোভাবে ক্লাসটা নেওয়ার চেষ্টা করব তোমাদের সাথে। হয়তো বা আলিম সাব বিষয় এটাই আমার প্রথম ক্লাস, আর আজকের ক্লাসটা আশা করি তোমাদের সবার উপকারে আসবে। সো তোমরা একটু কষ্ট করে তোমাদের যে পার্সোনাল গ্রুপ, প্রাইভেট গ্রুপ, ওই প্রাইভেট গ্রুপের লিঙ্কটা দিয়ে দাও, এমনকি জানিয়ে দাও যে আজকে ক্লাসটা শুরু হয়ে গেছে। ওকে, আচ্ছা। আফরোজা, ওয়ালাইকুম আসসালাম। মোহাম্মদ নোমান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, ফাতেমাতুজ জোহরা, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আশা করি তোমরা সবাই ভালো আছো। এমনকি তোমরা অবশ্যই ভালো থাকতে হবে, কারণ তোমরা যদি ভালো না থেকে অসুস্থ থাকো, তাহলে তোমাদের সামনে পরীক্ষার উপর ইফেক্ট পড়বে। সো অবশ্যই পড়াশোনা তো করবাই, পড়াশোনার পাশাপাশি নিজের যতটুকু শরীরের কেয়ার নেওয়া দরকার, খাওয়া দাওয়া ঠিক করে করা দরকার, এই জিনিসগুলো তোমরা অবশ্যই মেনটেন করবে, কারণ এখন কোনোভাবেই কি করা যাবে না, অসুস্থ হওয়া যাবে না। সো আমরা কিছুক্ষণের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। তো তোমরা সাউন্ড শুনতে এবং দেখতে কারো কি কোনো প্রবলেম আছে কিনা একটু দ্রুত জানাও তো। করা দরকার এই জিনিসগুলো তোমরা অবশ্যই। আচ্ছা, আমি দেখতেছি সাউন্ড সব ঠিকঠাক আছে। সো তোমাদের গ্রুপে একটু দিয়ে দাও যেন ক্লাসটা কেউই মিস না করে। সো আমরা সময় নষ্ট করবো না, কারণ তোমাদের একদমই সময় কম। আমরা আজকের ক্লাসে কি পড়বো তোমরা অলরেডি পিসের ব্যাকসাইড দেখেই বুঝতে পারতেছো যে অধ্যায় 3 পড়াবো সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস। সো এই চ্যাপ্টারটা অলরেডি তোমরাই সিলেক্ট করছো যে এই চ্যাপ্টারটাতে বোর্ড বেশি পড়ছিল, যে এই চ্যাপ্টারটার উপর আমরা সিকিউ এবং এমসিকিউ আজকের ক্লাসে করানোর চেষ্টা করব। সিকিউ এবং এমসিকিউ আজকের ক্লাসে করানোর চেষ্টা করবো। সো এখানে অনেকের মধ্যে ডাউট সৃষ্টি হবে যে ভাই আমরা তো সংখ্যা পদ্ধতির রূপান্তর এবং ডিজিটাল ডিভাইস এটা পারিই না, সো আমরা কিভাবে সিকিউ এবং এমসিকিউ সলভ করব। সো এখন এই মুহূর্তে এসে আশা করি এমন কোনো শিক্ষার্থী পাওয়া যাবে না যারা সংখ্যা পদ্ধতি রূপান্তর বলো এবং ডিজিটাল ডিভাইস এই চ্যাপ্টারটা আগে পড়ো নাই, এমন কোনো শিক্ষার্থী আমি আশা করি আমাদের এই গ্রুপে কাউকে পাবো না। সো আমি ধরে নিতেছি যে তোমরা অলরেডি এই চ্যাপ্টারটা পড়ছো, মানে এই চ্যাপ্টার সম্পর্কে ধারণা রাখছো। এখন আমরা সিকিউ এবং এমসিকিউ সলভ করাবো, এমনকি সিকিউর ক্ষেত্রে এবং এমসিকিউর ক্ষেত্রে বিভিন্ন শর্টকাট ইউজ করার চেষ্টা করব। এমন আমি আজকের ক্লাসে যদি তুমি আগে একদমই ভালো করে না পড়েও থাকো, তোমার যদি মনের মধ্যে সন্দেহ থাকে যে এই চ্যাপ্টারটা থেকেও প্রশ্ন যদি আসে আমি ভালো করে অ্যান্সার করতে পারবো না, যদি তোমার মধ্যে এরকম কনফিউশন থেকে থাকে, তুমি একটু ক্লাসটা আজকে মনোযোগ সহকারে দেখবা, তোমাদের জন্য দিক নির্দেশনা থাকবে। আর আমি যেটা বারবার বললাম যে আজকের ক্লাসটা শুধুমাত্র এমসিকিউ এবং সিকিউর উপরই থাকবে এমন না। এমসিকিউ এবং সিকিউ করার জন্য যতটুকু বেসিক দরকার, মনে করো একটা এমসিকিউ আসলে এক টাইপের, ওই টাইপ থেকে আর কি কি কোশ্চেন হইতে পারে, একটা সিকিউ আসলে এই টাইপ থেকে কি কি কোশ্চেন হইতে পারে, সকল কিছু ডিটেলস আজকের ক্লাস আলোচনা করে দিব। সো তুমি যদি এই ক্লাসটাই করো, তুমি এই চ্যাপ্টারের সব কিছুই মোটামুটি একটা আইডিয়া পেয়ে যাবা। ওকে, সো তোমাদের কাজ হলো আজকের ক্লাসটা একদম মনোযোগ সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখা। ওকে, আচ্ছা, ওকে, আচ্ছা 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 আচ্ছা, যদি তোমাদের একেবারে ধারণা না থাকে ক্লাস করো, দেখো আশা করি সবকিছু ঠিকঠাক হয়ে যাবে। সো আজকের ক্লাসে আমরা অধ্যায় 3 সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস শুরু করব। সো এই যে চ্যাপ্টারটা, এই চ্যাপ্টারটা আমাদের জন্য আসলে কতটুকু গুরুত্বপূর্ণ সেটা আমরা একটু জেনে নিই। তো তুমি তো প্রথমে দেখতেছো, দেখো এখানে আমাদের একটা এমসিকিউর একটা বিগত বছরের টাইপ সময়ের উপর আমরা একটা অ্যানালাইসিস তৈরি করেছি যে এই টাইপ থেকে কি কি কোশ্চেন হয়। তো তুমি দেখতেই পারতেছো যে সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে মোটামুটি ম্যাক্সিমামই কোশ্চেন আসে। এমসিকিউতে মোটামুটি অনেক কোশ্চেন আসছে, এটা মূলত হলো কি 2021 সাল থেকে 2026 মানে 2025 সাল পর্যন্ত অ্যানালাইসিসটা করে আমরা এই সৃজনশীলটা মানে এই অ্যানালাইসিসটা বের করা হয়েছে। সো এখানে তুমি দেখতেই পাচ্ছ সবচেয়ে বেশি কোশ্চেন আসে আমার কোথায়, সংখ্যা পদ্ধতির রূপান্তর থেকে এবং যোগ বিয়োগ থেকে, এবং আরেকটা টপিক আছে সেটা হলো বিভিন্ন ধরনের কোড, যেটা এই কোড থেকে। সো আমরা এগুলো আজকে এমসিকিউ সলভ করাবো, আশা করি আমাদের ক্লিয়ার হয়ে যাবে। আর সিকিউর যদি আমি দেখি অ্যানালাইসিসটা কখের জন্য, এটা আমি এটা তোমাদের স্লাইড হিসেবে দিয়ে দিব, তোমরা নিজেরা দেখে নিবা, সময় নষ্ট না করি আমি। ওকে, গঘের জিনিসটা আমি একটু অ্যানালাইসিস করে দেখলাম যে আমাদের সবচেয়ে বেশি কোশ্চেন আসলে পরিপূরক থেকে।
সবচেয়ে বেশি কোশ্চেন আসে পরিপূরক থেকে, এবং আমাদের সংখ্যা পদ্ধতি রূপান্তর থেকে গ নম্বরের একটা কোশ্চেন আসি। সেই দুইটা টপিক তোমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কাজে লাগবে। ওকে, সো আমরা প্রথমে শুরু করতেছি আমাদের গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ। আমি বারবার বলতেছি এখানে শুধু এমসিকিউই পড়াবো এমন না, একটা এমসিকিউ পড়াইতে গেলে তোমার যতটুকু বেসিক দরকার, এমনকি ওইটার আনুষঙ্গিক যত কোশ্চেন হইতে পারে সবগুলো দেখাই দিব। সো আমি যদি কোশ্চেন মনে করো করাই তোমাকে 30টা, বেশি করাবো না, মাত্র 30টা এমসিকিউ করাবো, বাট 30টা এমসিকিউ তোমার 150 এমসিকিউর বেশি কমপ্লিট হয়ে যাবে। মানে এই চ্যাপ্টারের সব এমসিকিউর টাইপ আমি এই 30টা এমসিকিউর মধ্যে নিয়ে আসছি। তো একটু মনোযোগ সহকারে ক্লাসটা দেখো, আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো আমি প্রথমত যে কোশ্চেনটা দেখাচ্ছি, দেখো একটা কোশ্চেন আছে যে এ এর মান 1, বি এর মান 0, এর জন্য বলছে a প্লাস বি। সো এই যে প্লাস, এটা তো আমরা জানি যে এটা হলো অর গেটের একটা কাজ। ওকে, অর গেটের একটা কাজ। তো ভালো করে খেয়াল করো, এখানে a প্লাস বি বলতে কি বোঝাচ্ছে আসলে 1 প্লাস 0। আচ্ছা 1 প্লাস 0 মানে কত? 1 তো, কারণ আমরা অর গেটের মধ্যে পড়ছিলাম শর্টকাট, ভালো করে বলি মনে রাখো, শর্টকাট হিসেবে পড়ছিলাম যে একটি 1 হলে আউটপুট কি হবে? 1 হবে। একটি 1 হলে আউটপুট 1 হবে। সো শেষ, অর গেটের মধ্যে কাজ শেষ। এই অর গেটের মধ্যে কাজটা করলাম। সো এটা যদি তোমার 1 প্লাস 0 না হয়, আরো অনেক কিছু হইতে পারে, যেমন 0 প্লাস 1 হইতে পারে, তা তো কি হবে? 1ই হবে। 0 প্লাস 0 হইতে পারে। আচ্ছা 0 প্লাস 0 মানে কত? 0ই, কারণ এখানে তো 1 নাই। একটা ইনপুট 1 হলে আউটপুট 1 হইতে হবে, এখানে তো 1 নাই। ঠিক একইভাবে এখানে 1 প্লাস 1 হইতে পারে। 1 প্লাস 1 মানে তো একটা ইনপুট 1 আছে, তাহলে আউটপুট 1ই হইতে পারে। ঠিক আছে, ক্লিয়ার? ওকে, সো এবার খেয়াল করো। ওকে, খেয়াল করো, যোগ যদি করি ওই ক্ষেত্রে আবার কিন্তু এটা হিসাব করলে চেঞ্জ হয়ে যাবে। 1 প্লাস 1 মানে 0, মানে 2 মানে 0 আসবে। সো এটা আমি আপাতত প্যারা নেওয়ার জন্য দিলাম না। ওকে, সো এই জিনিসটা হলো আমাদের কাজে লাগতে পারে যদি আমাদের গুণ আকারে আসে। যেমন আমাদের এরকম হইতে পারে যে 1 ইন্টু 1, 1 ইন্টু 1 মানে হলো 1, 1 ইন্টু 0 মানে হলো 0, 1 ইন্টু 0 ইন্টু 0 মানে হলো 0, আবার 0 ইন্টু 1 মানে হলো 0। সো এটাও কিন্তু আমাদের লাগতে পারে। সো মেন কথা হলো যোগের ক্ষেত্রে আমরা দেখবো একটা ইনপুট যদি 1 থাকে তাহলে আউটপুট 1, আর 1 প্লাস 1 মানে হলো 2। যোগের ক্ষেত্রে কিন্তু আবার বাইনারি যোগ যদি হিসাব করো তাহলে 1 প্লাস 1 মানে কিন্তু 0। ঠিক আছে, হাতে আবার থাকে 1 মানে 10। বুঝতে পারছি এটা? সো এটার অ্যান্সার কি হবে? 1 হবে। সো আমি আশা করি আমার আগে তোমরা অ্যান্সার দিতে পারবে, এবং তোমরা চেষ্টাও করবা খুব দ্রুত অ্যান্সার দেওয়ার। ওকে, সো পরবর্তীতে খেয়াল করো, এই যে আমাদের আরেকটা কোশ্চেন যে 16 বিট বিশিষ্ট কোড কোনটা? 16 বিট বিশিষ্ট কোড কোনটা? সো আমাকে এখানে দুইটা জিনিস দেখতে হবে, একটা হলো 16 বিট বিশিষ্ট, আর একটা হলো কোডের কথা বলছে। তো আমাদের যে অপশনগুলো আছে আমরা এগুলো যদি একটু অ্যানালাইসিস করি, দেখো হেক্সাডেসিমেল এটা একটা সংখ্যা পদ্ধতি, এটা কি একটা নাম্বার সিস্টেম, এটা একটা নাম্বার সিস্টেম। সো অনেকেই চিন্তা করছিল যে 16 বিট যেহেতু বলছে তাহলেই মনে হয় হেক্সাডেসিমেল হয়ে যাবে। মাথায় রাখবা হেক্সাডেসিমেলে কিন্তু 16 বিট হয় না, ওর বেস হয় 16। হেক্সাডেসিমেলের কি বেস 16, তাহলে এই যে বেস 16, হেক্সাডেসিমেলের বেস হলো 16। এই 16টা কে কে? ওই যে আমি যদি বলি 0 1 2 3 4 5 6 7 8 9, এরপর আমাদের গুরুত্বপূর্ণ যেগুলা যে এ বি সি ডি ই এবং এফ। মনে রাখবা এই এ বলতে বোঝা গেল 10। এ মানে কি? আমি বলছিলাম যে আমরা আসলে এমসিকিউ করাবো না, এমসিকিউর মধ্যে অনেক কিছু পড়াই দিব। এ হলো 10, বি হলো 11, সি হলো 12, ডি হলো 13, ই 14, এফ হলো কি 15। এটা আমরা হেক্সাডেসিমাল থেকে পাইলাম। এবার আসো এস কি। এস কি? এক্স কি এক ধরনের কোড, এটা কি এক ধরনের কোড, বাট এই কোডটা কি হয় 16 বিটের হয় না। এস কি দুইটা, এক্স কি 7, এক্স কি 8। তাহলে এটা হলো 7 অথবা 8 বিটের হয়, 7 অথবা 8 বিটের হয়। ওকে, ঠিক একইভাবে ইবিসিডিআইসি যেটা, এটাও কি এক ধরনের কোড, বাট এটা কত বিটের হয়? এটা হলো 8 বিটের হয়। কত বিট? 8 বিট। বাট এই যে ইউনিকোড যেটা, এটা কিন্তু আমাদের 16 বিট। এটা কি 16 বিট। সো আমাদের অ্যান্সার এটা কোনটা আসবে বলো? অলরেডি তুমি বুঝতে পারছো যে 16 বিট যেহেতু ইউনিকোডে, তাহলে ইউনিবিট হবে। ক্লিয়ার? ওকে ওকে, মাশাআল্লাহ, ইউনিকোড। এবার আসো পরেরটাতে চলে যাই। মৌলিক লজিক গেট কতটি? সো লজিক গেট জিজ্ঞাসা করছি, সেটা কি মৌলিক। তো আমি যদি লজিক গেটের একদম ফরম্যাটটা আইকা দিই তোমাকে, একদম ফরম্যাটটা আইকা দিই যে গেট
এই যে লজিক গেট। সো লজিক গেট, এই যে আমি লিখলাম লজিক গেট। লজিক গেট মূলত দুই প্রকার। মূলত কি? দুই প্রকার। একটা হলো মৌলিক, একটা হলো মৌলিক, আর একটা কি? যৌগিক। সো মৌলিক গেট আবার তিনটা। একটা হলো অ্যান্ড, একটা হলো অর, অ্যান্ড অর, নট। ঠিক একইভাবে যৌগিক গেট আবার দুই প্রকার। একটা হলো সার্বজনীন গেট, সার্বজনীন গেট, আরেকটা হলো বিশেষ গেট। ঠিক আছে, বিশেষ গেট। সার্বজনীন গেট আবার দুইটা, একটা হলো ন্যান্ড, একটা হলো নর। বিশেষ গেট দুইটা, একটা হলো এক্স অর, একটা হলো এক্স নর। সো আমি যদি এবার একটু প্যাটার্নগুলো তোমাকে দেখাই। ওকে ওকে, ওকে দেখো, মৌলিক গেট মূলত কয় প্রকার, লজিক গেট মূলত দুই প্রকার। এরপরে আমাদের এখান থেকে আবার তিনটা পার্টে বিভক্ত হয়। ঠিক একইভাবে যৌগিক গেট আবার দুই প্রকার হয়। এই যৌগিক গেটের মধ্যে সার্বজনীন গেট এবং নর গেট, বিশেষ গেটের মধ্যে এক্সর এবং এক্সনর। সো এই হলো মূলত আমাদের কি প্যাটার্ন। সেইখান থেকে তুমি আবার চিন্তা করো, তোমাকে যদি বলে মৌলিক লজিক গেট কতটি, তো তুমি বলতে পারবা যে হ্যাঁ তিনটি। তোমাকে যদি বলে সার্বজনীন গেট কয়টা, দুইটা। বিশেষ গেট কয়টা, দুইটা। যৌগিক গেট কয়টা, চারটা। বুঝতে পারছি? সো যে কোনো কোশ্চেন তোমাকে করতে পারে। So, আমি বারবার বলছি যে আমি তোমাকে একটা প্রশ্নই পড়াবো এমন না, একটা প্রশ্নের রিলেটেড যতগুলো কোশ্চেন হয় সবগুলো দেখাই দিব। সো আমরা পড়বো কম, জানবো বেশি, পড়বো কম, জানবো বেশি। ওকে, ঠিক আছে, কিভাবে আসো, নিচের কোনটি বুলিয়ান মৌলিক উপপাদ্য। সো এখানে আমাদের কি আসছে, উপপাদ্যের ব্যাপারটা আসছে। এই যে উপপাদ্যের ব্যাপার, সো এখানে খেয়াল করো, উপপাদ্য আমাদের মৌলিক উপপাদ্য হয় তিন রকমের। একটা হলো যোগের, একটা হলো গুণের, আর একটা কি পূরকের। সো এছাড়াও কিন্তু আরো অনেক উপপাদ্য হয়, বিনিময় উপপাদ্য হয়, সহায়ক উপপাদ্য হয়, ডিমর্গানের উপপাদ্য হয়। সো এই জিনিসগুলোকে তোমার একটু সামারি করার জন্য আমি তোমাকে একটা প্যাটার্ন দেখাই, খেয়াল করো। এই যে প্যাটার্ন দেখো, এই যে বুলিয়ান উপপাদ্য দেখছো তোমরা, দেখা যায়, দেখা যায় তোমাদের। ওকে, সো আমি যদি একটু দেখাই যে যোগের উপপাদ্যগুলো কি কি, তোমরা চাইলে একটা স্ক্রিনশট নিতে পারো। এটা হলো আমার বইয়ের একটা অংশ, এই যে দেখো, এই যে ফয়সাল স্যার বইয়ের একটা অংশ। সো আমি তোমাকে জাস্ট তোমাদের সুবিধার্থে দেখানোর চেষ্টা করলাম। সেখানে আমি যদি দেখি যোগের উপপাদ্য হলো এ প্লাস জিরো মানে এ প্লাস ওয়ান মানে ওয়ান, এ প্লাস এ বলতে এ, আবার এ প্লাস এ বার মানে হলো ওয়ান। আর গুণেরগুলোর ক্ষেত্রে কি হয়, ওই যে শূন্য থাকলে হলো জিরো হয়ে যাবে, আর ওয়ান থাকলে এ এ এ। পূরকের ক্ষেত্রে ডাবল বার থাকলে এই হয়। সো আমি যদি তোমাকে সুবিধার্থে লিখে দিই তাহলে আমি লিখে দিতে পারি, বা লিখে না দিয়ে আমি এখান থেকে একটা স্ক্রিনশট নিতে পারি তোমাদের সুবিধার্থে। ওকে, একটা স্ক্রিনশট নিয়ে নিব, স্ক্রিনশট স্ক্রিনশট। ওকে, একটা স্ক্রিনশট নিই। স্ন্যাপচ্যাট কোথায়? ওকে, স্ক্রিনশট নিয়ে ওইখানে অ্যাড করে দিই, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। স্ন্যাপিং টুল। ওকে ওকে, এই যে বুলিয়ান উপপাদ্য, এখান থেকে এই পর্যন্ত হলো মৌলিক উপপাদ্য। ওকে, আসুক, সেভ ডেস্কটপ। তোমাদের নাম দিয়ে আমি একটা ফোল্ডার দিয়ে দিই, যেন পরবর্তীতে আমাদের আর প্যারা না হয়। সো আলিম, আমি একদম তোমাদের সামনেই কাজটা করে দিতেছি, ঠিক আছে? কারণ আমি আজকে ক্লাসটাই নিতেছি তোমাদের একদম গোছানো, যেন পরীক্ষার আগে এই চ্যাপ্টার থেকে আর না পড়তে হয় কিছু, পরীক্ষার আগে যেন এই চ্যাপ্টার থেকে আর কিছু না পড়তে হয়। ওকে, সো এটা সেভ করে দিলাম। এটা ছাড়াও কিন্তু আরো কিছু উপপাদ্য আছে, এই দেখো বাকি যেগুলো বললাম, এই যে মৌলিক উপপাদ্য, এটা ছাড়াও আরো কিছু আছে। তো আমার এই বইটা ছিল গুছানো বই একদম। তো তোমাদের সুবিধার্থে আমি আমার বই থেকে তোমাদের স্ক্রিনশটগুলো দিয়ে দিতেছি। ওকে, আচ্ছা, দিয়ে দিলাম এটা, সেভ ডেস্কটপ। আলিম 26 কোথায়? এই যে আলিম 26, এখানে এই স্ক্রিনশটটা। সো এটা আমি এবার তোমাদের গ্রুপে নিয়ে দিই, তোমাদের পিডিএফে দিয়ে দিই, যেন পরবর্তী আর কেউ প্যারা না খাও। আলিম 26 কোথায়? ডেস্কটপ, এই যে আলিম 26, এই যে দুইটা। এটা হলো মৌলিক গেটেরটা,
এই যে মৌলিক গেটের অংশ, এই যে মৌলিক গেট, ঠিক একইভাবে এটা হলো আমাদের অন্যান্য যে গেটগুলো আছে সেগুলো, এই যে, ঠিক আছে, একদম যেন এই স্যালাইডটা যখন তুমি পাবা তোমার জন্য আর বাইরের থেকে কিছু করতে না, ঠিক আছে। সো এবার তুমি এখানে একটু খেয়াল করো, ক্লিয়ার? ওকে, দেখো খেয়াল করো, নিচের কোনটি বুলিয়ান উপপাদ্য জিজ্ঞাসা করছে? তো বুলিয়ান উপপাদ্য তো আমি নর্মালি জানি, মৌলিক যেহেতু জিজ্ঞাসা করছে, মৌলিক উপপাদ্য, এই যে মৌলিক কথাটা বলছে, কি বলছে? মৌলিক কথাটা বলছে। সো মৌলিক যেহেতু, তাহলে আমি বলতেই পারি যে মৌলিক যেহেতু বলছে, তাহলে মৌলিক উপপাদ্য হয়তো বা যোগের উপপাদ্য, নয়তো বা গুণের, নয়তো বা পূরকের হইতে পারে। বাট এখানে অপশন যেগুলো আছে, আমার প্রথম অপশনটা যেটা আছে সেটা কি আছে? এ বি বার, এটাকে আবার ভেঙে ভেঙে দুইটা বারে বিভক্ত করছে। এটাকে আমরা জানি ডি মর্গানের উপপাদ্য বলা হয়, ডি মর্গানস ল, ডি মর্গানস উপপাদ্য বলা হয়। সো এটা হলো ওই উপপাদ্য। এ প্লাস বি বার ইজ ইকুয়াল টু বি বার প্লাস এ, এটা কি উপপাদ্য? এটা হলো বিনিময় উপপাদ্য। এই যে বিনিময় উপপাদ্য, বিনিময় মানে কি? কোমুলেটেড, কোমোলেটেটিভ, ওকে। আচ্ছা, সো এই যে বিনিময় উপপাদ্য মানে কি? এ প্লাস বি ইজ ইকুয়াল টু বি প্লাস এ। সো এটা আমরা বলতে পারি এটা হলো বিনিময় উপপাদ্য। কিসের উপপাদ্য? বিনিময় উপপাদ্য। সো আমাকে কিন্তু জিজ্ঞাসা করছে কি? মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য হলো তিনটা, যোগের, গুণের এবং পূরকের। সো এবার আসো, এ প্লাস এ বার মানে কি? 1। এই যে এ প্লাস এ বার মানে হলো 1, সেটা আমাদের কি মৌলিক উপপাদ্যের মধ্যে পড়ছে না? সেইটাই আমাদের কি অ্যান্সার, মৌলিক উপপাদ্য। মৌলিক উপপাদ্য মানে কি? যোগের উপপাদ্যের মধ্যে পড়ছে। আবার এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ, এটা আসলে কি উপপাদ্য? এটা সহায়ক উপপাদ্য। দেখো এই যে সহায়ক উপপাদ্য, এ প্লাস এ বি ইজ ইকুয়াল টু এ। তো বইয়ের বাইরের থেকে কোনো কিছু আসে নাই, এটা হলো কি সহায়ক উপপাদ্য, সহায়ক উপপাদ্য। ওকে, সহায়ক উপপাদ্য, ক্লিয়ার? সো দেখো বইয়ের অংশ নিয়ে আসছি, তোমাকে দেখাই দিলাম, ক্লিয়ার? ওকে, সো এই চ্যাপ্টার, এই এখন দেখো, এটা যে সবসময় মৌলিক উপপাদ্য বলবে এমন না। আমাকে কোশ্চেন করতে পারে যে নিচের কোনটি বিনিময় উপপাদ্য, নিচের কোনটি অনুষঙ্গ উপপাদ্য, নিচের কোনটি সহায়ক উপপাদ্য, বলতেই পারে। সো আমরা এই উপপাদ্যগুলো একটু ভালোভাবে মনে রাখার চেষ্টা করব। ওকে, ক্লিয়ার? তারপরে আসো, চলো পরের কোশ্চেনে যাই। 87, 10 এর বাইনারি সংখ্যা কত? এবার আসো মজার জিনিস, এবার কি আমাদের বাইনারি সংখ্যা রূপান্তর করতে হবে। সো আমরা এই জিনিসগুলো ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো। কিসের মাধ্যমে করতে চেষ্টা করবো? ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো। সো সংখ্যা পদ্ধতির যতগুলো রূপান্তর আছে, সংখ্যা পদ্ধতির যতগুলো রূপান্তর আছে, আমরা চেষ্টা করবো সবগুলাই ক্যালকুলেটরের মাধ্যমে কমপ্লিট করার। কারণ কি? কারণ পরীক্ষা হলে তো আমরা এত সময় পাবো না, আমরা খুব অল্প সময় পাবো। সো এই অল্প সময়ে যদি আমি মনে করো, সাপোজ আমি যদি বলি যে 87 সংখ্যা হলো 10-এ আছে, ডেসিমেলে আছে, এটা কিসে আছে? ডেসিমেল আছে। 10 দেখে আমি বুঝলাম যে এটা ডেসিমেল আছে। বাইনারি সংখ্যায় রূপান্তর করতে বলছে। সো এটা থেকে ডেসিমেল থেকে আমি বাইনারি সংখ্যায় রূপান্তর করব। নিয়ম অনুযায়ী যদি আমি করি, নিয়ম অনুযায়ী যদি আমি করি, তাহলে কি করব? 87, 87, ঠিক একইভাবে বাইনারি সংখ্যা তো 2, তাহলে 2 কতবার যাবে এটার মধ্যে? 43 দুগানে কত? 86, 43 বার যাবে। ঠিক হাতে থাকা অবশিষ্ট কত? 1। আবার যদি 2 দিয়ে করি কতবার যাবে? 21 দুগানে 22, 42, হাতে থাকে 1। আবার যদি 2 দিয়ে করি 10 দুগানে 20, হাতে থাকে 1। আবার যদি 2 দিয়ে করি 5 দুগানে 10, হাতে নাই মানে 0। আবার যদি 2 দিয়ে করি 2 বার যাবে, হাতে থাকে 1। সেই রূপান্তর তোমরা আশা করি পারো। 2 দিয়ে কতবার যাবে? 1 বার যাবে, হাতে নাই 0। আবার যদি 2 দিয়ে করো তাহলে 0, এই যে 1। সো আমরা জানি যে যখন পূর্ণ সংখ্যা হয় তাহলে সেটা নিচ থেকে উপরের দিকে যায়। নিচের সংখ্যাটাকে আমরা বলি MSB অথবা MSD, আর উপরের সংখ্যাটাকে বলি আমরা MSB অথবা LSD। ওকে, মোস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা ডি থাকলে মোস্ট সিগনিফিক্যান্ট ডিজিট, লিস্ট সিগনিফিক্যান্ট বিট অথবা লিস্ট সিগনিফিক্যান্ট ডিজিট। সো এইটা হলো আমাদের বাইনারি মান। সো এই অনুযায়ী আমি দেখি যে 10101111, 10101111, 10101111। সো এটা আমাদের উত্তর হওয়ার কথা। ওকে, উত্তর হওয়ার কথা। গুড, অনেকে উত্তর দিতে পারতেছে, মাশাআল্লাহ। MS সাইফুল্লাহ উত্তর দিয়ে ফেলছে, গুড। সো দেখো আমরা কিন্তু চাইলে, এটা তো আমরা দেখলাম, ওকে। সো এটা আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়েও করে ফেলতে পারি। কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা? আমি যদি একটু ক্যালকুলেটরটা দেখাই, এই যে ক্যালকুলেটর, তোমাদের কি দেখা যাচ্ছে? ক্যালকুলেটরটা কি দেখা যাচ্ছে? বলো, ক্লিয়ার দেখা যায়? আমি একটু দেখে নিই দেখা যায় কিনা। ওকে ওকে, আচ্ছা দেখা যায় আশা করি। সেটা একটু বড় হয় না, এটা যেভাবে আছে এভাবেই তোমাদের একটু কষ্ট করে দেখতে হবে। আমি বলে দিব, তারপর তোমাদের একটু মাথায় রাখবা। খেয়াল করো, আমরা ক্যালকুলেটরের মধ্যে দেখতেছি ডেসিমেল, হেক্সাডেসিমেল, বাইনারি, অক্টাল, 4টা অপশন আছে। ওই যে এক্স স্কয়ারের বাটনের উপর দেখবা ডেসিমেল আছে, সেখানে সিরিয়ালে আমরা 4টা অপশন পাইতেছি। সো আমরা প্রথমত ক্যালকুলেটরের মোডটা চেঞ্জ করে নিব, যে মোডের মধ্যে আমরা যেহেতু সংখ্যা পদ্ধতি করতেছি মানে বেস নিয়ে কাজ, তাহলে এখানে হলো 4, এই যে 4-এ চাপ দিব।
এরপরে যে ডেসিমেল লেখা উঠছে, যদি আমি হেক্সাডেসিমেলে চাপ দিই যে হেক্সাডেসিমেল লেখা উঠছে, ঠিক একইভাবে বাইনারি, ঠিক একইভাবে অক্টা। সো চারটা জিনিস আমরা বের করতে পারবো কিভাবে। এখন আমি দেখবো সংখ্যা কিসে আছে, ডেসিমেল আছে, তো আমি আগে ক্যালকুলেটরটা ডেসিমেলে নিয়ে গেলাম, নিয়ে সংখ্যা কত 87, এই যে 87 লিখে ইকুয়াল চাপ দেবো, এই যে ডেসিমেলে উঠে আসে। এবার আমি এটাকে কিসে কনভার্ট করবো, বাইনারিতে, তাহলে আমি এবার জাস্ট বাইনারিতে চাপ দেবো, এই দেখো অ্যান্সার কিন্তু বের হয়ে গেছে 1110101, এই যে 1110101। সো আমার কিন্তু আর এই কাজটা করা লাগলো না, বুঝতে পারছি। সো এখন যদি এই সেম সংখ্যাটাকে তোমাকে যদি বলতো অক্টালে বানাও, এই যে তুমি অক্টালে চাপ দাও, অক্টাল হয়ে গেল, তুমি হেক্সাডেসিমালে চাপ দাও, হেক্সাডেসিমাল, তোমার কিন্তু এই সংখ্যা পদ্ধতি রূপান্তর শিখা লাগলো, বাট তোমাকে কিন্তু শিখতে হবে, কারণ তুমি তাহলে সিকিউ পারবা না, এমসিকিউ হয়তো পারবা, কিন্তু এমসিকিউ পারলে তো হবে না, সিকিউ পারতে হবে। আর সিকিউ পারার জন্য তোমার বেসিকটা মনে রাখবা, কারণ আমরা জাস্ট ক্যালকুলেটরটা দেখানোর একটাই কারণ, যেন তোমার সময়টা বেঁচে যায়, কারণ তোমার সময়টা যেন বেঁচে যায়, কারণ আমরা এমসিকিউতে এমনিতেই সময় খুব কম পাবো, তখন যদি আমি এরকম ভেঙে ভেঙে করতে যাই অনেক সময় লাগবে, এত সময় তো পাবো না। তো সেই ক্ষেত্রে আমরা কি করবো, ক্যালকুলেটর দিয়ে করার চেষ্টা করবো। সো সংখ্যা পদ্ধতি যত অঙ্ক আছে সবগুলোর রূপান্তর তুমি ক্যালকুলেটর দিয়ে করে ফেলতে পারবা, একমাত্র দশমিক ছাড়া। তো দশমিকে কিভাবে তুমি শর্টকাট ইউজ করবো সেটা আমি সামনে গেলে দেখাই দিব। সো এই হলো মূলত আমাদের কি, যে কোনো একটা সংখ্যা থেকে বাইনারি সংখ্যা রূপান্তর করতে বললো হেক্সাডেসিমাল। সো এই টাইপের এই কোশ্চেনটাই যে আসবে এমন না, মানে এখানে তোমার যে কোনো সংখ্যা থেকে যে কোনো সংখ্যা রূপান্তর আসো, তুমি কি করবা, ক্যালকুলেটর দিয়ে করবা, এটাই হলো তোমার নিয়ম শেখানোর কাজ। ওকে, ক্লিয়ার হয়েছে তোমার, বলো। ওকে, ক্লিয়ার হয়েছে, এই বলো। আমি আবার একটু দেখাইতেছি, হ্যাঁ, এই যে হাফেজ আব্দুল মালিক, ওর জন্য আবার দেখাইতেছি। দেখো, প্রথমে আমরা ক্যালকুলেটরের মোড বাটনটা চেঞ্জ করে নিব। সেটার মধ্যে আমি দেখলাম 4 নম্বরে কে আছে, বেস আছে না, এই যে 4-এ চাপ দিলাম, দেওয়ার পর আমার ক্যালকুলেটরে ডেসিমেল ধরছে, এই ডেসিমেলের পাশেই দেখো বাটন আছে হেক্সাডেসিমেলের, এর পাশেই আছে বাইনারি, এর পাশেই আছে অক্টাল, দেখছো। সো আমি এবার দেখবো আমার কোশ্চেন যেটা আছে কিসে আছে, সেটা ডেসিমেলে, বাইনারিতে, নাকি অক্টালে, নাকি হেক্সাডেসিমেলে। দেখলাম ডেসিমেল আছে, তো আমি আগে ক্যালকুলেটরটাকে ডেসিমেলে নিয়ে গেলাম, এই যে ডেসিমেল। এরপর যেই সংখ্যাটাই থাকবে সেটাকে আমি ইনপুট দিব, যে 87 ইনপুট দিলাম, দিয়ে ইকুয়াল চাপ দিলাম, এই যে ডেসিমেলে 27। এবার তুমি এটাকে কিসে কনভার্ট করবা, তোমাকে কিসে বের করতে বলছে, বাইনারিতে। এবার তুমি বাইনারিতে চাপ দাও, এই যে বাইনারি, তাহলে এই যে অ্যান্সার বাইনারিতে বের হয়ে গেল। ক্লিয়ার? ওকে, সেটা বুঝছো কিনা বলো, সবাই বুঝছো কিনা, একদম সবাই কমেন্ট করে জানাও যে বুঝছি কিনা। ওকে, ফাতেমাতুজ জোহরা, জি স্যার ক্লিয়ার। ওকে, এবার আসো আমরা পরের কোশ্চেনে যাই, আমরা আবার আগের ফরম্যাটে চলে যাই। বড় সাইজ কোথায় কোথায় মোটে, এই যে খেয়াল করো, পরে আসো 1011 সংখ্যার কয়টা বিট। আচ্ছা, কয়টা বিট মানে হলো নর্মালি, হ্যাঁ, বিট বলতে বোঝায় ডিজিট, বিট বলতে কি বোঝাবে, ডিজিট। তো খেয়াল করো তো, 1011 কয়টা বিট, কয়টা ডিজিট আছে, 4টা ডিজিট আছে, 4টা। আমি একদম সহজ ভাষায় বলি, 4টা বিট আছে। তাহলে এই যে 4টা, একদম সহজ কোশ্চেন, এটা একদম সহজ কোশ্চেন, এটা তো আর পারা কঠিনের কিছু না। 4টা সংখ্যা তুমি দেখতেই পাচ্ছ, 4টা। ওকে, পরেরটা আসো, এই যে এটা আসলে কি, এটা তো দেখে অনেক ঝামেলা মনে হইতেছে নাকি, না কোনো ঝামেলা নেই। দেখো কি আছে এটা, এটা আমি প্রথমত দেখেই বুঝতে পারতেছি, এটা হলো আইপি অ্যাড্রেস। আইপি অ্যাড্রেস, আইপি অ্যাড্রেস মানে কি, যে আমরা বলি না যে আমাদের ফোন বা আমাদের ল্যাপটপ সব কিছুর কি একটা নির্দিষ্ট আইপি অ্যাড্রেস থাকে। তো বাকি বাকি অপশনগুলো কেন হইলো না, তুমি খেয়াল করো, এটা আইপি অ্যাড্রেসের কততম, দেখো প্রত্যেকটা বিটে কয়টা করে আছে, 8টা করে আছে, কত 8, এটাও কত 8, এটাও কত 8, এটাও 8। সো এটা হলো আইপিভি, এই যে IPv4, মানে 4টা আছে, কত করে 8টা করে, তাহলে 4টা, এটা হলো IPv4 এর সংখ্যা হয় টোটাল 32টা, কয়টা 32টা। তো এবার খেয়াল করো এই 8টা সংখ্যা, এটাকে তুমি চাইলে এবার তুমি বাইনারিতে নিয়ে যাও, এটা তো বাইনারিতে আছে, ডেসিমেলে নিয়ে যাও। তাহলে ডেসিমেলে নিয়ে গেলে ডেসিমেলের মানটা বসাইবা, এরপর একটা ডট, আবার ওই মানটা বসাইবা ডট, এই মানটা বসাইবা ডট, এই যে মান। মূলত এইভাবে মূলত আইপিটা আমরা দেখি, যে মনে করো সাপোজ এরকম লেখা থাকে যে 192.128.96.7 এরকম থাকে না। সো এটাই হলো মূলত আমাদের কি আইপি অ্যাড্রেসের এই কোডটা থেকেই আসে। সেই আইপি অ্যাড্রেস, তো এটা আমরা বুঝলাম যে এটা একটা আইপি অ্যাড্রেস, কত নম্বর, IPv4। আর ওয়েব অ্যাড্রেস কেন হলো না, কারণ ওয়েব অ্যাড্রেসের মধ্যে নর্মালি কি থাকে, ওয়েব অ্যাড্রেসটা আসলে কি থাকে, ওয়েব অ্যাড্রেসে থাকে হলো .com, .org, মনে আছে, তারপর .net, এইগুলো আমাদের কি ওয়েব অ্যাড্রেস। ওকে, ডোমেন নেম কি তাহলে, মনে করো সাপোজ আমি যদি একটা একদম ভালো করে লিখি যে https, তারপরে আমি স্ল্যাশ দিয়ে লিখলাম যে www.google.com। এই যে জিনিসটা, এটাকে বলা হয় ডোমেন নেম। কি বলা হয়, ডোমেন নেম। আবার এটাকে আবার আলাদাভাবে কি বলা হয়, ওয়েব অ্যাড্রেস বলা হয়।
এই পুরো অংশটাকে কি বলা হয়? ডোমেন নেম বলা হয়। এই যে অংশটা, এই অংশগুলোকে কি বলা হয়? ওয়েব পোর্টাল বলা হয়, যে HTTPS। সো এগুলো আমাদের কি জানা জিনিস। ওকে, আচ্ছা, ক্লিয়ার। ওকে, আইপি অ্যাড্রেস 4টা বিট থাকে, গুড, মাশাআল্লাহ। এবার আসো, নিচের কোনটি মৌলিক গেট নয়? সো অলরেডি আমরা পিছনে একটা ছক দেখে আসছি। কি ছক? খেয়াল করো, এই যে ছকটা, এই একটা ছক করে আসছি না মাত্র। তাহলে মৌলিক গেট কে কে? অ্যান্ড অর নট। সো এগুলো ছাড়া যেগুলো থাকবে সেগুলোই তো মৌলিক গেট নয়। সো চলো, মৌলিক গেট নয় জিজ্ঞাসা করছে মানে কি? অর, এটা তো মৌলিক গেট। অ্যান্ড মৌলিক গেট, নট মৌলিক গেট, তাহলে এই যে নর, এটা আমাদের কি অ্যান্সার আসবে। এটাই আমাদের কি অ্যান্সার। তাহলে নর, এটা কোন গেট? ন্যান্ড নর। তাহলে এটা কি সার্বজনীন গেট না? সার্বজনীন গেট, সার্বজনীন গেট, মনে থাকবে? স্যার এইভাবেই আমরা কি করব? হ্যাঁ স্যার, আমাদের মাস্টার সাজেশন আইসিটি সাজেশন কি আপনি তৈরি করেছেন? জি স্যার, আমি তৈরি করেছি। স্যার পাশের জন্য সাজেশন থাকা প্রশ্নগুলো পড়তে হবে না, অঙ্ক বাদ দিয়ে, মানে অঙ্ক ছাড়াই পাস করার উপায় নেই। এ ভাই, আপনি পাস করার জন্য চিন্তা করেন না তো, আজকে ক্লাসটা করেন না। আজকে একটু ধৈর্য সহকারে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন, আপনি এমনি পাস করতে পারেন। কারণ আজকের ক্লাস থেকে আমি অলরেডি আপনাদের অ্যানাউন্সমেন্ট দিয়ে দিচ্ছি যে আপনি চাইলে 25 থেকে 26 নাম্বার আজকের ক্লাস থেকেই কমন পাবেন। কিভাবে? 2টা সৃজনশীল, 4-5টা এমসিকিউ থাকবেই, মাস্ট বি। ওকে, সহজ কথা, মনোযোগ দেন। একটি পিকোনেটে মোট কতটি দাস বা স্ল্যাব নোট থাকতে পারে? মনে রাখবেন, পিকোনোট বলতে আসলে কি বোঝায়? পিকোনোট বলতে বোঝায় একটা ছোট্ট ডিভাইস, ইলেকট্রিক ডিভাইস, যেটা হলো ব্লুটুথের সাথে অনেকগুলো ডিভাইস কি করতে পারে? কানেক্ট করে রাখতে পারে, যোগাযোগ করতে পারে। সো এটা আমরা একেবারে লিখতে পারি একটা ব্লুটুথ ডিভাইস। ব্লুটুথ ডিভাইস, সেটার সাথে আমাদের কয়টা জিনিস কানেক্ট থাকে ভালো করে বুঝবা। এই ব্লুটুথ ডিভাইসটা কি করে? অনেকগুলো সংযোগ, মানে অনেকগুলো ডিভাইসের সাথে সংযুক্ত করে। বাট এখানে একটা মাস্টার ডিভাইস থাকে, ওয়ান মাস্টার ডিভাইস, মাস্টার ডিভাইস। আর 7 এই যে পিকোনেট ডিভাইস যেটা বলি আমরা। সো 7 অ্যাক্টিভ ডিভাইস আমরা বলতে পারি, অ্যাক্টিভ ডিভাইস, 7 অ্যাক্টিভ ডিভাইস। এছাড়াও আমাদের আরও 255টা ডিভাইস থাকে, 255টা ডিভাইস থাকে, কিন্তু সেগুলো হলো কি আনঅ্যাক্টিভ, মানে সংযুক্ত থাকে বাট সেগুলো কোনো কাজে লাগে না। সংযুক্ত থাকে বাট সেগুলো কি কোনো কাজে লাগে না। তাহলে টোটাল হিসাব করলে আমি কয়টা পাইতেছি? 263টা ডিভাইস, 263টা। এই 263টা হলো সর্বমোট থাকে আমাদের। বাট এই 263টার মধ্যে সর্বমোটের মধ্যে অ্যাক্টিভ থাকে আসলে কয়টা? টোটাল অ্যাক্টিভ থাকে 8টা। কয়টা? 8টা। এর মধ্যে একটা হলো মাস্টার আর বাকি সবটা হলো ডিভাইস। ক্লিয়ার? আর বাকি যে 255টা থাকে সেগুলো হলো সংযুক্ত থাকে বাট ডাটা আদান প্রদান করতে পারে না। ওকে, ক্লিয়ার? বলো, বুঝতে পারছি এটা? বুঝতে পারছি। ওকে, 255টি, গুড। তাহলে এখানে আমি যদি দেখতাম প্রথমে ব্লুটুথ ডিভাইস নর্মালি হলো 8টা, নর্মালি কয়টা? 8টা ডিভাইসের কোশ্চেন আসে। বাট এখন এখানে আমি দেখবো অপশনে তো 8টা নাই, তাহলে অবশ্যই আমাকে কোনটা কথা বলছে? এই যে 255টার কথা বলছে। সো আমি 255টা দাগাই দিই। ক্লিয়ার? ওকে ওকে। সো এবার এখানে অনেকের কোশ্চেন হইতে পারে যে 7টা অ্যাক্টিভই কেন ডিভাইস অ্যাক্টিভ থাকে? 7টাই কেন অ্যাক্টিভ থাকে বা 8টাই কেন অ্যাক্টিভ থাকে, বাকিগুলো কেন অ্যাক্টিভ হয় না? নর্মালি কি হয় যে একটা পিকোনেটের যে ডিভাইসগুলো থাকে সেগুলো হলো 3 বিট করে খায়। প্রতিটা কত বিট করে নেয়? 3 বিট। তাহলে 3 বিটের করে আমি চিন্তা করো তো, 0 0 0 একটা সংখ্যা হয়, 0 0 1 আরেকটা সংখ্যা লিখতে পারি, 0 1 0 লিখতে পারি, 1 0 0 লিখতে পারি, 0 1 1 লেখা যায়, 0 0 সরি কয়টা হলো দেখো, 2 4 5টা হয়ে গেছে। এরপর আমি লিখতে পারি না 1 1 0, এরপর আমি লিখতে পারি 3 1 1। সো এই হলো মোটামুটি কয়টা? 7টা। সো এইভাবে কি হয়? টোটাল 7টা ডিভাইস অ্যাক্টিভ থাকে। সো ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করা যায় কোন গেটের মাধ্যমে? মনে রাখবা, সার্বজনীন গেট কয়টা ছিল মনে আছে তোমাদের? সার্বজনীন গেট হলো 2টা, একটা হলো ন্যান্ড গেট, একটা হলো কি নর গেট। এই যে 2টা সার্বজনীন গেট আছে না, সার্বজনীন গেটকে আমরা ইউনিভার্সাল গেটও বলি, এই যে ইউনিভার্সাল গেট। সো এই যে তোমার সার্বজনীন গেট 2টা না, এই 2টা গেট দিয়ে তুমি যে কোনো গেট বাস্তবায়ন করতে পারবা। মানে আদার্স যে আরো 4টা গেট আছে, অ্যান্ড অর নট, তারপরে এক্স অর এক্স নট, এই গেটগুলোকে তুমি কি করতে পারবা? এই 2টা গেট দিয়ে বাস্তবায়ন করতে পারবে। সেই যে বাস্তবায়ন করা যায় কোনটা জিজ্ঞাসা করছে, নিচের
এই যে ডিজিটাল ইলেকট্রনিক্সের যে কোনো সার্কিট বাস্তবায়ন করার জন্য তুমি কোন গেট ব্যবহার করতে হবে, তো অবশ্যই ন্যান্ড এবং নরের মধ্যে যেটা অপশন থাকবে, এই যে নর, বুঝতে পারছি। সো ন্যান্ড গেট দিয়েও কিন্তু কি করা যায়, বাস্তবায়ন করা যায়। যে তুমি কিভাবে বাস্তবায়ন করতে হবে সেটা কিন্তু তোমার আবার সিকিউতে আসে। সো বাস্তবায়নগুলা, এই যে বাস্তবায়নগুলা তোমার অবশ্যই মাস্ট বি শিখা লাগবে, ঠিক আছে। বাস্তবায়ন সিকিউর জন্য কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। বাস্তবায়ন সিকিউর জন্য খুবই ইম্পর্টেন্ট। এবার আসো পরেরটাতে, 5D15 ধারাটির পরবর্তী সংখ্যা। তো মনে রাখবে এই টাইপের কোশ্চেন কিন্তু অনেক আছে, মাস্ট বি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, হ্যাঁ খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। সো খেয়াল করো এই টাইপের কোশ্চেনগুলো আমি কিভাবে অ্যান্সার করব। আমি আগে দেখবো ধারাটাকে ঠিক আছে কিনা। 5, ওকে 5, এরপর কি ডি, এরপরে বলছে 15। সো খেয়াল করো 5-এর মধ্যে ডি এর মধ্যে কিন্তু পার্থক্য আছে। কত? ডি মানে আসলে কত? ওই যে আমরা একদম প্রথম স্লাইডে পড়ে আসি, দেখো আমরা যা পড়ছি একটু আগে যা পড়ে আসছি সেটাই কিন্তু দেখবে এখন ব্যাক হইতেছে। আমরা একদম প্রথমে যেটা পড়ে আসছি সেটা কি ছিল, এই যে এখানে, এই যে এখানে দেখো তো, এখানে লিখে দিয়েছিলাম অলরেডি ডি মানে কত, 13। ডি মানে কত, 13। সো যদি 13 হয়, ডি মানে যদি 13 হয়, তাহলে খেয়াল করো, তাহলে 5, এরপরে এটা আমি মনে মনে ধরলাম 13, এটা হলো 15। সো এটা কিন্তু হেক্সাডেসিমাল সংখ্যা, ভালো করে বুঝি। 13-এর সাথে 15 কিন্তু পার্থক্য 2 না কিন্তু, ওকে। এটা 5, তাহলে 5-এর সাথে 13 ডিফারেন্স কত, 8। এই 8-এর সাথে 15 এটার ডিফারেন্সও কিন্তু 8। কিভাবে বুঝলাম আমরা, চলো ক্যালকুলেটর দিয়ে করি। ক্যালকুলেটরটা কোথায়, এই যে ক্যালকুলেটর, এটা আমি ওইখানে নিয়ে যাই, হ্যাঁ এটা ছোট করে দিই, ওকে এই যে এখানে নিয়ে আসি। এবার খেয়াল করো, এটা কেটে দিই, ওকে এই যে এটাকে একটু সাইড, ওকে এই যে এখানে অপশন দেখো, তুমি 5-এর সাথে ডি, তুমি আগে প্রথমে ক্যালকুলেটরটাকে এই যে হেক্সাডেসিমাল নিয়ে কাজ না, এই যে হেক্সাডেসিমালে নিয়ে নিলাম। ভালো করে বুঝছো, এটা আমরা অনেকেই পাস লাগিয়ে ফেলি। সো ক্যালকুলেটরে কিভাবে করতে পারবো দেখো, তুমি ধারাটির পরবর্তী সংখ্যা বলুক অথবা পূর্ববর্তী বলুক, মানে আগেরটা বলুক নয়তো বা পরেরটা বলুক, তুমি একই নিয়মে করতে পারবে। কিভাবে খেয়াল করো, তুমি প্রথমে চিন্তা করবা সংখ্যা যেগুলো দেওয়া আছে সেগুলো কি সংখ্যা, হেক্সাডেসিমাল সংখ্যা। সো আমি ক্যালকুলেটরে প্রথমে যে সংখ্যায় ওই সংখ্যাটা নিয়ে গেলাম, হেক্সাডেসিমাল নিয়ে গেলাম। এবার দেখলাম 5 আছে, এই যে 5, 5-এর সাথে দেখো 8 যোগ করলেই 13 হয়, এই যে 8 যোগ করলেই এই যে 13, 13 মানে তো ডি, এই যে ডি দেখছো, এই যে অলরেডি ডি লেখা উঠছে, এই যে দেখো ডি লেখা উঠছে, ওকে। তাহলে আমি বুঝলাম 8 করে ডিফারেন্স, তাহলে এবার ডি আছে না, তাহলে ডি আছে, এই যে ডি ক্যালকুলেটর দেখো এ বি সি ডি ই এফ পর্যন্ত আছে। ছোটবেলা আমরা কি করতাম, এটাতে নাম লিখতাম, কিন্তু আসলে তো এটা নাম লেখার জন্য দেয়নি, কিসের জন্য দিছে বুঝতে পারছো, সংখ্যা পদ্ধতির জন্য দিছে। তাহলে খেয়াল করো এখানে এ বি সি ডি, তাহলে এই যে ডি আছে, তুমি দেখো ডি এর জন্য তুমি শিওর হওয়ার জন্য যে 8 যোগ করি, তুমি তো দেখতেছো 5-এর সাথে ডি এর সম্পর্ক কত ডিফারেন্স, 8 ডিফারেন্স। সো ডি এর সাথে 15 ডিফারেন্স কত, সেটাও আমি ডি এর সাথে 8 যোগ করে দেখি যে কত হয়। এই দেখো 15 আসে, ডি এর সাথে 8 যোগ করলে 15 হয়। তাহলে আমি বুঝতেই পারছি যে শিওর 15, 8 ডিফারেন্স আছে। তাহলে এবার পরবর্তী সংখ্যাটা মানে কি, এই 15-এর সাথে 8 যোগ করা। তাহলে এবার আমি আবার লিখবো যে 15 যোগ 8, এবার অ্যান্সার চাপ কত আসছে, 1D। আর এই যে 1D হলো এই যেটা, 1D হলো এটা, বুঝতে পারছি। সো পরবর্তী সংখ্যা কিভাবে করবেন বুঝতে পারছি নাকি পারি নেই, বুঝতে পারছি, ওকে। সো এবার একটু খেয়াল করি। সো 15D তো বুঝলাম যে এটা পরবর্তী সংখ্যা, বাট পূর্ববর্তী সংখ্যা বললে কি করতাম তখন, ওইটা মাইনাস করে দিতাম, জাস্ট -1, বুঝতে পারছি। সো পরবর্তী সংখ্যা দেখি সামনে থাকলে আরেকবার দেখাই দিব, সমস্যা নেই। ইউডিএফ 8 নিম্নের কোন কোড, এটা হলো ইউনিক কোড। এটা কি ইউনিক কোড, এই ইউনিক কোডের ডিটেলসগুলো যদি জানতে চাও তাহলে আমি এই যে আমার বইয়ের একটা পিডিএফ তোমার সাইটটা দেখাই, বইয়ের থেকে দেখাই, আমার বইটা কোথায়, এই যে ইউনিকোড, তো এই যেটা দেখো ইউনিকোড, এই যে দেখো, এই দেখো বিসিডি কোড, এই যে বিসিডি কোড থাকে, এই মনে রাখবা এই যে বিসিডি কোডের পূর্ণরূপ বাইনারি কোডের ডেসিমাল আসতে পারে পরীক্ষায়। ঠিক একইভাবে বিসিডি কোডে হলো 4 ডিজিটের হয়ে থাকে, লিখবা কি কি ডিজিট হতে পারে। ঠিক একইভাবে এই যে আমাদের এসকি কোড কয়টা, দুইটা, একটা হলো এসকি 7, একটা হলো এসকি 8। এসকি কোডের পূর্ণরূপ কি, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচার্জ। সো এই ইন্টারচেঞ্জ যেটা, সো এই সংখ্যা মানে যেই পূর্ণরূপ যেগুলো, এগুলো মিস্টেক করা যাবে না, এগুলো ভালো করে পারতে হবে। ঠিক আছে, এসকে 7 এসকে 8 গেল। এই যে ইউনিকোডের যেটা, ইউনিকোড হলো মূলত এনকোডিং পদ্ধতি কয়টা, 3টা। এই যে ইউটিএফ 8, ইউটিএফ 16, ইউটিএফ 32। সো এগুলো আমাদের কি কোডের অংশ, ইউনিকোডের অংশ। মনে রাখবে এসকি কোড 7 যেটা, এই 2 এর উপর পাওয়ার 7 মানে 128টা কোড অলিখিতভাবে বোঝানো যায়, আর এসকি 8 দিয়ে করা হয় 256টা কোড। তাহলে এগুলা কিন্তু আমাদের বেসিক জিনিস, এগুলো আমরা বই থেকেই পড়ে নিতে পারবো। ক্লিয়ার? সো আমরা জাস্ট আইডেন্টিফাই করে দিলাম যেটা কোথা থেকে আসছে। তাহলে ইউটিএফ যেটা, সেটা আমাদের কি কোড, ইউনি কোড।
ওকে, তারপরে চলো, কোন বর্তনী বাইনারি সংখ্যা যোগ করতে পারে? সো বাইনারি সংখ্যা যোগ করতে পারে হলো অ্যাডার। কি করতে পারে? অ্যাডার। বাইনারি সংখ্যা যোগ করে কে? অ্যাডার। অ্যাডার মূলত আবার দুই প্রকার হয়, একটা হলো হাফ অ্যাডার, আরেকটা কি ফুল অ্যাডার। হাফ অ্যাডার কি করে? দুইটা বিট নিয়ে কাজ করে, 2 বিট নিয়ে কাজ করে। আর ফুল অ্যাডার কি করে? 3টা বিট নিয়ে কাজ করে, 3টা বিটের যোগ করে। আর হাফ অ্যাডার 2টা বিটের যোগ করে। আর এনকোডার ডিকোডার আসলে কি করে? এনকোডার ডিকোডার আসলে কি করে? অ্যাডার তো বুঝলাম যোগের কাজ করে, আর এনকোডার ডিকোডার মূলত ভাষা রূপান্তর করে, ভাষা রূপান্তরে ব্যবহৃত হয়। যে মানুষের ভাষাকে কম্পিউটার ভাষায় রূপান্তর করে, অথবা কম্পিউটার ভাষাকে মানুষের ভাষায় রূপান্তর করে। সে এনকোডার ডিকোডারের কাজ হলো ভাষা রূপান্তর করা, আর অ্যাডারের কাজ হলো যোগের কাজ, বাইনারি যোগের কাজ করা। ওকে, ASCII 8, এই যে 8টাকে বলে আসছে যে কতটি অক্ষর বা চিহ্নকে কোডভুক্ত করতে পারে। তাহলে ASCII 8 যদি বলে, ASCII 8, ASCII 8 এটা কোড যদি বলে, তাহলে 2 এর উপর পাওয়ার 8 দাও। 2 এর উপর পাওয়ার 8 মানে 256টা অক্ষর ও কি করতে পারে? কোডভুক্ত করতে পারে। যদি আমাকে বলে ASCII 7, কি বলে ASCII 7, তাহলে 2 এর উপর পাওয়ার 7 মানে 128, তখন সে আবার কি করতে পারবে? 128টা করতে পারবে। সো আমাদের যেহেতু ASCII 8 বলছে, তাহলে 256টা হবে। বুঝতে পারছি? হ্যাঁ, বুঝতে পারছি কি না বলো? ক্লিয়ার? আচ্ছা, এবার আসো পরেরটাতে যাই। সার্বজনীন গেট কোনটা? একদম প্রথমে আলোচনা করে আসছি। সার্বজনীন গেট কয়টা? 2টা, একটা ন্যান্ড একটা নট। তাহলে ন্যান্ড এবং নট মধ্যে কোনটা আছে? এখানে ন্যান্ড আছে। এক্সঅর এবং এক্সনর এগুলা কোন গেট? এগুলা বিশেষ গেট। এগুলা কি? বিশেষ গেট, বিশেষ গেট। অ্যান্ড কি? অ্যান্ড হলো মৌলিক গেট। অ্যান্ড কি গেট? মৌলিক গেট। আর এই যে আমাদের ন্যান্ড, এটাই কি আমাদের সার্বজনীন গেট। সার্বজনীন গেট মনে থাকবে? ওকে, ঠিক একইভাবে আসো পরেরটা। ন্যান্ড গেটের আউটপুটকে নট গেটের মাধ্যমে দিয়ে প্রবেশ করলে আচ্ছা কোন গেট পাওয়া যায়? ন্যান্ড গেট আসলে দেখতে কেমন? আমি যদি একটু ন্যান্ড গেট বলি, ন্যান্ড গেট দেখতে কেমন? এই যে ন্যান্ড গেট হলো এরকম, এই যে ন্যান্ড গেট হলো অনেকটা এরকম, এই যে ন্যান্ড গেট। সো এটা হলো অ্যান্ড গেট। দেখো এ বি, যদি তুমি ভুলেও যাও তাহলে মনে করে দিচ্ছি। দেখো কিভাবে মনে করবা, কিভাবে মনে করবা। আমি একটু লেখাটা ছোট করে নিই। হ্যাঁ, ওকে। ন্যান্ড গেট, তুমি ন্যান্ড গেটকে ভাঙলে, এই যে ন্যান্ড গেট, ন্যান্ড গেটকে ভাঙলে 2টা অংশে পাওয়া যায়। একটা হলো নট প্লাস অ্যান্ড, নট প্লাস অ্যান্ড। ওকে, আচ্ছা, তাহলে ন্যান্ড গেটের যদি আমি ভাঙি, তাহলে ভাঙলে কি লেখা যাবে? যদি আমি 2টা ইনপুট নিই, যে একটা এ একটা বি, ন্যান্ড গেট যেহেতু, এই যে অ্যান্ড, এরপর আবার এই যে নট, এরপর এইটা, তাহলে এটা কি হলো? এ বি, আর এটা কি হয়ে গেল? এ বি বার। সো যেহেতু ন্যান্ড বলছে, এটাকে আমরা একত্রে লিখবো। একত্রে লিখলে কি হবে? এই যে এভাবে লেখা যায়, এই যে একত্রে আসলো। তাহলে এটা হলো এ, এটা হলো বি, তাহলে এ বি, এই যে হোলবার। এবার আসো, এটাকে আউটপুটকে নট গেটের মাধ্যমে প্রবেশ করালে কোন গেট পাওয়া যায়? নট গেট। তুমি চিন্তা করো তো, এটা হলো একটা নট গেট, এটা হলো ন্যান গেট। এই ন্যান গেটটাকে আমি কি করবো? একটা নট গেটের মধ্যে আবদ্ধ করবো। সো আমি যদি জিনিসটা একটু সহজ করি তোমাদের, দেখো কোশ্চেন কিন্তু এত জটিল না, কিন্তু আমরা চিন্তা করি ভিন্নভাবে, এই জন্য আমাদের কাছে জটিল মনে হয়। দেখো এটা ছিল ন্যান গেট, এটা ছিল ন্যান গেট। এটার মধ্যে আমাকে এবার কোশ্চেন কি বলছে? একটা নট গেটের মধ্যে ঢুকাইতে বলছে, যে নট গেটের মধ্যে ঢুকাই। তাহলে এই জিনিসটাকে ওই পাশে পাঠিয়ে দিলে কি হয়ে যাবে? ভার হয়ে যাবে না? তাহলে এ বি বার ছিল আমার, এটার উপর একটা বার হয়ে গেল, তার মানে ডাবল বার মানে কি? কাটাকাটি হয়ে যায় না? তাহলে একটা এ বি, বুঝছো? সো এটাই আমাদের কি অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এটাই আমাদের অ্যান্সার, এই যে। তাহলে এ বি হলো আমাদের অ্যান্সার, বুঝছো? এবি, তাহলে এবি 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 মানে কি? 2টা ইনপুট গুণ আকার আছে, গুণ মানে কি? এন্ড। বুঝছো? বুঝছো নাকি বোঝো নাই? বলো। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, গুড। আচ্ছা, ক্লিয়ার সবাই? হলো। সো ন্যান্ড গেটকে তো বললো নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করলে আমরা এন্ড পাই, এটা বুঝতে পারলাম। বাট এবার আমি যদি তোমাকে জিজ্ঞাসা করি এক্সট্রা হিসেবে, যে নট গেটকে, নট গেটকে যদি আমি এন্ড গেটের মধ্যে দিয়ে, নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করি, নট গেটের মধ্যে দিয়ে প্রবেশ করি, তাহলে আসলে কি পাবা তুমি? তাহলে মনে করবা তুমি অর পাবা। কি পাবা? অর পাবা। কারণ ওই যে এখন তোমাকে আমি শর্টকাটে শিখাই। শর্টকাটটা কি? যখন ন্যান্ড, ন্যান্ড মানে তো নট প্লাস এন্ড, এখন আবার এন্ডের মধ্যে ঢুকাই দিচ্ছে। দেখো নটের মধ্যে ঢুকাই দিচ্ছে, নট নট বাদ, তাহলে এন্ড থাকে এন্ড। ঠিক আছে, নট, নট মানে কি? নট মানে ছিল হলো নট প্লাস
অর। তাহলে এটাকে যখন তুমি নটের মধ্যে ঢুকাবা, নট নট পাস, তাহলে থাকবে কি অর থাকবে, এই অর হলো আমাদের অ্যান্সার। সো এইগুলা কি আনতে আর করা লাগবে না অ্যান্সার, তখন তুমি কি করবা এরকম সরাসরি করে ফেলতে পারবা। ক্লিয়ার? ওকে, বলো ক্লিয়ার কিনা? এই মোহাম্মদ আব্দুর রহমান, ভালো করে তো বুঝিয়ে দিলাম, বুঝি নাই, বলো ক্লিয়ার হয়েছে কিনা? এবার আসো পরেরটা। কোন লজিক গেটের ইনপুট এবং আউটপুট লাইন সমান? একমাত্র একটা গেটই আছে। মৌলিক গেট তিনটা না, দেখো মৌলিক গেট তিনটা, অ্যান্ড, অর, নট, ঠিক একইভাবে এই যে নট। সার্বজনীন গেট দুইটা, ন্যান্ড এবং নর। বিশেষ গেট দুইটা, একটা হলো এক্স অর, একটা কি এক্স নর। সো এই যে এক্স অর বলো, এক্স অর নর বলো, অ্যান্ড এবং অর বলো, প্রত্যেকটা গেটের, এই যে প্রত্যেকটা গেট, এই প্রত্যেকটা গেটের মধ্যে একটা জিনিস কমন আছে। কি কমন সেটা আমি তোমাকে একটু বলে দিই, দেখো সেটা একটু বলে দিই, এটাকে আমি একটু মাঝে নিয়ে আসি। এই প্রত্যেকটা গেটের মধ্যে কমন হলো এরা এরা একাধিক ইনপুট নিতে পারে, একাধিক ইনপুট নিতে পারে। কিন্তু দুঃখের বিষয় আউটপুট দিবে একটা, আউটপুট একটি দেয়, একটি ইনপুট নিতে পারে অনেকগুলো, কিন্তু আউটপুট দিবে কয়টা? একটা। বাট এখানে একমাত্র একটা ব্যক্তি আছে, এই যে ব্যক্তিটা, এই ব্যক্তিটাকে আমি একটু আলাদা করে রাখি। এই যে এই ব্যক্তিটা কি করে? এই ব্যক্তি ইনপুট একটা দেয়, মানে নিতেও পারে একটা, আউটপুটও নেয় কয়টা? একটা। তো এখানে খেয়াল করো তো, ইনপুট এবং আউটপুট কি সমান না? তো এখান থেকে এই জন্য আমরা বলি যে এই গেটের ইনপুট এবং আউটপুট কি হয়? সমান হয়। এটা তুমি ভুলার কোনো সুযোগই নেই। তুমি খেয়াল করো ওটা দেখতে কেমন ছিল, এই নেটগেটটা দেখতে কেমন ছিল, এরকম না? আমরা তো দেখছি যে এখানে যদি একটা এ দেওয়া হয়, এটা এবার হয়ে যায়, মানে একটা ইনপুটই নিতে পারে। সেইভাবে তুমি কি করতে পারো, মনে রাখতে পারো যে একমাত্র একটা গেটই আছে, নট গেট, সেটা কি একটা ইনপুট একটা আউটপুট নয়। আমরা আবার এখানে আবার বলতে পারি বাফার গেটও বলতে পারি, অনেকে বাফার গেটও বলে। সো বাফার গেটও কিন্তু একটা ইনপুট একটা আউটপুটই নেয়। সেটা দেখতে কেমন? সেটা ওই যে বৃত্তটা থাকে না, এখানে এ থাকলে এখানেও কি হবে, এই থাকবে, চেঞ্জ হয় না। বুঝতে পারছি? সো এইভাবে তুমি কি করতে পারো, মনে রাখতে পারো। ওকে, আচ্ছা দেখেন তারপরে আসি, একটি ডিকোডারের আউটপুট 64 পেতে হলে ইনপুট কত হবে? ওই যে এনকোডার ডিকোডার। সো ডিকোডারের ক্ষেত্রে, বা ডিকোডার আমরা পরে দেখাই, আগে এনকোড যদি বলি, যে এনকোডার আর একটা কি ডিকোডার। ইনপুট এবং আউটপুট সংখ্যা, দেখো ইনপুট এবং আউটপুট সংখ্যা কাউন্ট করতে হবে। সো ডিকোডারের ক্ষেত্রে ইনপুট নিতে পারে হলো n সংখ্যক, ইনপুট নিতে পারে কি n সংখ্যক। আর এনকোডারের ক্ষেত্রে ইনপুট নেয় হলো 2n সংখ্যক। বুঝতে পারছি? ইনপুট নেয় হলো 2n সংখ্যক, ডিকোডারের ক্ষেত্রে ইনপুট নেয় হলো n সংখ্যক, আউটপুট নেয় কি, এখানে আউটপুট হয় হলো n সংখ্যক, আর ইনপুট নেয় এখানে আউটপুট হয় হলো 2n সংখ্যক। সো এটা হলো জাস্ট একটু মনে রাখার জিনিস, এটা মনে রাখতে পারলে তোমার এখান থেকে একটা এমসিকিউ তুমি ইজিলি কমন পাবা। ওকে, ইজিলি কমন পাবা। সো এই জিনিসগুলো কি করতে হবে, একটু আলাদাভাবে একটু মাথা ঠান্ডা করে মনে রাখতে হবে, কারণ তোমার জিনিসগুলোই হলো ছোট ছোট জিনিস, মনে রাখার জিনিস। ওকে, ক্লিয়ার? বলো, একদম সামারি টেনে দিলাম। এবার আসো আমাদের কোশ্চেনে কি দিচ্ছে, একটা ডিকোডার, এই যে ডিকোডারের আউটপুট বসে 64, আউটপুট মানে কি ছিল ভাই, 2n না? তাহলে 2n ইজ ইকুয়াল টু, আমি বলতে পারি না 64। ওকে, লেখা যায়। ওকে, এবার আমাকে বলছে ইনপুট মানে আমি জানি n, ইনপুট মানে কি n, তাহলে এখান থেকে n এর মান বের করো। এবার 2n ইকুয়াল কত, 64, তাহলে 2 এখান থেকে ক্যালকুলেশন করবা, 2 এর উপর পাওয়ার n, 2 এর উপর কত পাওয়ার করলে 64 হয়, 6 করবে, তাহলে 2 পাশ থেকে 2 বাদ, তাহলে n এর মান কত আসছে, 6। এই হলো মূলত আমাদের অ্যান্সার। তো এই যে n এর মান যে 6, এটা তো আমি বুঝলাম ভাই, ক্যালকুলেশন যেটা করছেন এটা তো আমার মাথার উপর দিয়ে গেছে, কারণ আমি তো ভাই 9-10-এ এই যে ম্যাথের ভয়ে আমি কি করছি,
আর্টসে চলে গেছি, কমার্সে চলে গেছি, তা এখন আবার এসে আমাকে এই সূচকের অঙ্ক করাইতেছেন। So, এটা যদি তোমার পেশার মনে হয়, তোমার কোনো প্যারা নেবে, ক্যালকুলেটর আছে, কিভাবে করবা? তুমি তো জাস্ট এতটুকু মনে রাখবা যে ডিকোডারের ক্ষেত্রে আউটপুট মানে হলো 2n, আর 2n মানে হলো কত দেওয়া আছে 64, আর এখানে আমাদের ইনপুট মানে হলো কি n, মানে এই দুইটা ছক তোমার কি করতে হবে, মনে রাখতে হবে, এতটুকুই। এবার আসো এটা তুমি কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবা। চলো ক্যালকুলেটরে যাই। এতক্ষণ আমরা নাম্বার পদ্ধতিতে ছিলাম, তো এগুলো বের হয়ে যে আমরা ওয়ানে গেলাম, শেষ। এই জিনিসটাকে আমি হুবহু ক্যালকুলেটরে তুলে দিব। কিভাবে? 2n = 64, এটা তোমার মুখস্থ জিনিস না, কারণ আমি দেখছি ডিকোডারের আউটপুট মানে 2n, তাহলে 2n = 64। এখান থেকে n এর মানটা বের করতে হবে, তাহলে 2 তুললাম। এবার এইটার উপর পাওয়ার দিব, যে পাওয়ার n আছে না, n তো আমার ক্যালকুলেটরে কোথাও নাই, তা আমি ক্যালকুলেটরে কি করবো, x তুলবো। কিভাবে? এই আলফা বাটন চাপ দিয়ে এই যে x এ চাপ দিলাম, ভালো করে বুঝো। এই যে x y z m, দেখছো ছোটবেলায় তো আমরা নাম মিলাইতাম a b c d e f পর্যন্ত আছে, আবার সাথে কি আছে x y m আছে। তাহলে এই যে x এর কালারটা তুমি কোনটা বাটন চাপ দিয়ে x এর চাপ দিবে, এটাও যদি ভুলে যাও কোনো সমস্যা নেই। কিভাবে? x এর কালারটা চিন্তা করো, রেড কালার আছে, সেইটা আবার কার সাথে আছে, আলফার সাথে নাকি শিফটের সাথে? আলফার সাথে। তাহলে এই যে আলফা কালার চাপ দিয়ে এই x এর চাপ দিলাম, তাহলে এই যে x 2x। এবার আসো এই যে রিপ্লাই বাটন চাপ দিলাম, এটা পাশে সরে গেলাম। এবার সমান সমান তুলতে হবে না, সমান সমান দেখো এই যে শিফট বাটনের পরের বাটনটা দেখো, এই যে এখানেই আছে, এই যে এখানেই আছে, দেখছো ইকুয়াল আছে। তাহলে ইকুয়ালের বাটনটা দেখো তো কি কালারের সাথে মিলে, আলফার কালারের সাথে মিলে, তাহলে আলফা চাপ দিয়ে এবার ইকুয়াল চাপ দিয়ে ইকুয়াল। এবার কত আছে 64, এই যে 64। এবার কেউ ভুলেও এইখানে চাপ দিও না, এখানে চাপ দিলে এই জিরো চলে আসবে। সো কি করবা, শিফট বাটন চাপ দিয়ে এই যে সলভ লেখা দেখো, সলভ লেখা যেটা, এই কালারটা দেখো তো শিফটের সাথে মিলে না, তাহলে সলভ লিখে এই যে শিফট বাটন চাপ দিয়ে সলভ লিখবে। এবার অ্যান্সার চাপ দাও, দেখো এই যে এক্স এর মান হলো 6, কত বের হয়েছে, এই যে এক্স এর মান 6 বের হয়েছে। তাহলে এক্স এর মান 6 মানে এক্স এর জায়গায় তো তুমি কি বসাইছিলা, n ছিল, তাহলে এই যে n এর মান 6। বুঝছো? বলো এটা বুঝছো কিনা? বলাবেন, বলেন তো এটা বুঝছেন কিনা, বলেন বলেন এটা ক্লিয়ার হয়েছে কিনা? সো ম্যাথও পড়াই দিলাম, ঠিক আছে। আপনাদের সাথে আমার মনে হয় আজকে প্রথম ক্লাস। আমরা আপনাদের সাথে হয়তো আমার কোনো ক্লাস হয়নি, আলিম 27-এর সাথে আইসিডি ক্লাস হয়েছিল প্রথম সেমিস্টার ব্যাচে, আপনাদের সাথে আমার কোনো ক্লাস হয় নাই। দাখিল 25 ব্যাচে যদি থেকে থাকেন হয়তো, বা দাখিল 25 আপনাদের সাথে আমার ক্লাস হয়েছিল, ম্যাথ পড়াইতাম তখন আপনাদেরকে, ঠিক আছে। সো এটা বুঝছো কিনা? ওকে, ক্লিয়ার। সো শর্টকাট মনে রাখতে হবে, তাহলে ক্যালকুলেশন থেকে বেঁচে যাবে। এবার আসেন সরলীকরণের অঙ্ক। সো এটা সবসময় যে এমনই আসবে এমন না, চেঞ্জ হয়ে আসতে পারে। সো আমরা কীভাবে সরল করবো, এটা আমি যদি একটু করে দেখাই, যে y = abc + c + bc। সো এখানে তুমি চাইলে অনেক কাজ করতে পারো। কীভাবে? তুমি এই আমরা একটু আগে সরলের উপপাদ্যগুলো পড়ে আসছি না, এই দেখো ছকটা কোথায়, এই একটু দেখাই, দেখবে সরাসরি করে ফেলা যায়। এই যে দেখো ছকটার দিকে তাকাও, এখানে একটা উপপাদ্য ছিল যে a + ab = কি, a + ab = কি, a। তো a + ab = a যদি হয়, তাহলে আমাকে একটু বলো তো, আমি একটু লিখে দেখাই, ক্লিয়ার হবে। এই যে এটাতে আসো, দেখো এটা হলো আমাদের কোশ্চেন। আমি যদি বলি যে আমাদের সূত্র হলো a + ab = কি, a, এটাও কিভাবে আসে সেটাও আমি তোমাকে বলে দিতে পারবো। কিভাবে দেখো একটু খেয়াল করো কিভাবে হয়, যতটুকু জানা যায়। কেন আমরা তো বলছি যে এমসিকিউ পড়ানো মানে কি শুধু এমসিকিউ নিয়ে আলোচনা করবো, 50-একটা এমসিকিউ তোমার মুখস্থ করতে দিবে এমন না। এই টাইপের যত কোশ্চেন রিলেটেড কোশ্চেন হয় সবগুলো দেখাই দিই, যাতে তোমার বেসিকটা ক্লিয়ার হয়ে যায়। সো খেয়াল করো এখানে এই যে a + ab = a, এটা তো আমি জানি। তারপর কিভাবে আসে, যদি আমি এটা প্রমাণ করে দেখাই, যে লেফট হ্যান্ড সাইডে কি আছে, a + ab। ওকে, লেখো a + ab। ঠিক আছে, কীভাবে আসে, এই দুটোর মধ্যে কি কমন নেওয়া যায়, এই কমন নেওয়া যায়, থাকে কত 1 + b। এবার আসো এই 1 + b মানে কি মনে আছে, ওই যে যোগের উপপাদ্যটা, যে 1-এর সাথে কোনো কিছু যোগ করা মানে হলো 1-ই আসে। তাহলে এই যে 1 * a * 1। আবার গুণ করা মানে কি এই হবে, এই যে এটা হলো আমাদের a, রাইট হ্যান্ড সাইড। বুঝতে পারছি? স্যার এই অনুযায়ী যদি হয়, তাহলে a + ab = যদি a হয়, তাহলে আমাকে একটু বলো তো কষ্ট করে, যে c + bc = কত, c + bc = কি বলতে পারি আমি, c বলতে পারি না এখানে, অবশ্যই বলতে পারি। তাহলে দেখো এখানে এই যে abc + c + bc, এটার মানে তো c, লিখে রাখো। এবার এই দুইটার মধ্যে কি কমন নেওয়া যায়, c কমন নেওয়া যায়, থাকে লেখা কি যায় ab + 1। আমি তো বলছিলাম যে যোগের উপপাদ্যের ক্ষেত্রে 1 এর পাওয়ারটা সবচেয়ে বেশি থাকে, মানে 1 থাকলেই ওর জায়গায় দখল করবেই। তো এখানে 1 আছে মানে এবার 1-ই আসবে, তাহলে c * 1। আবার গুণের ক্ষেত্রে চলকের পাওয়ার বেশি, তাহলে চলক কি আছে, c, তাহলে এটার সাথে গুণ করলে কি c আসবে। সো এই হলো মূলত আমাদের কি অ্যান্সার। বুঝছো? হ্যাঁ বুঝছো?
ক্যালকুলেটরটা বড় করলে ভালো হতো। আচ্ছা, ক্যালকুলেটরটা বড় করা যাচ্ছে না রে ভাই, ও খাওয়া দাওয়া কম করছে তো এই জন্য বড় হচ্ছে না। যখন খাওয়া দাওয়া করবে তখন আরো স্বাস্থ্যবান হলে, বড় হইলে তো আবার দেখাবো, ঠিক আছে? সো দেখা যায় ওইটা মানে আমাদের যেটা বড় হইতো ওইটার অ্যাক্সেস চলে গেছে, হ্যাঁ, লাইসেন্স শেষ তো এখন, এই জন্য এটা আমরা কোনো মতে তোমাদের দেখানোর জন্য নিয়ে আসছি। তাহলে এটা হলো সি। তো এটা তুমি চাইলে সরাসরি এখান থেকে ক্যালকুলেশন করে সরাসরি দেখাতে পারো, কোনো সমস্যা নেই। আমি আমার মতো করে দেখাইলাম। তো এটা তুমি চাইলে অনেকভাবে করতে পারো। অনেকের যদি চিন্তা ভাবনা হয় যে না আমি এটা এইভাবে করবো না, আমি কি করব, আমি এটাকে একটু শর্টকাট মারবো। শর্টকাট কিভাবে? শর্টকাট না মানে তুমি এক একভাবে এক একজনের চিন্তা ভাবনা থাকে না, যে আমার মন চাইলো যে আমি এটা অন্যভাবে করব, কিভাবে করতে পারে। আমরা তো প্রথমে লাস্টের দুইটা নিয়ে কাজ করছি। ওর মনে করো চিন্তা ভাবনা হইলো যে ও প্রথম দুইটার মধ্যে কমন পাইছে, এই যে প্রথম এবং শেষের মধ্যে দুইটা কমন দেখছে বিসি, ও দুইটা নিয়ে কাজ করবে। তাহলে বিসি যদি আমি কমন নেই, খেয়াল করো কি আসবে, এইখানে থাকবে হলো এ, এইখানে থাকবে সি, ঝামেলা কিন্তু আরো বাড়বে, বড় হবে। আবার যদি ওর মনে হয় যে না আমি প্রথম দুইটা নিয়ে কমন নিব, প্রথম দুইটা নিয়ে কমন নিলে কি পাবেন আপনি দেখেন তো, আমি যদি প্রথম দুইটা নিয়ে কমন নিই সি পাবো, সি পাইলে কি পাবা, এ বি যোগ 1, আবার এখানে কি বিসি ছিল, বিসি রেখা দাও, তাহলে ওই যে 1-এর পাওয়ার তো বেশি, তাহলে সি ইন্টু 1 প্লাস আবার কি বিসি, তাহলে সি ইন্টু 1 মানে চলকের পাওয়ার বেশি, এবার সি প্লাস বিসি, তাহলে সি প্লাস বিসির মধ্যে আবার দেখতেছি সি থাকবে, এখানে আবার কি আসবে 1 প্লাস বি। তাহলে এবার খেয়াল করো তো সি ইন্টু 1 প্লাস বি এর মধ্যে যোগের ক্ষেত্রে 1-এর পাওয়ার বেশি, তাহলে যে 1 আসবে। এবার গুণের ক্ষেত্রে চলকের পাওয়ার বেশি, যে সি, ঘুরে ফিরে কি একই জিনিসই আসবে। বুঝছো? এই বুঝছো, ক্লিয়ার কিনা বলো? হ্যাঁ কমন করলাম, এই যে দেখছো আমি বলতে বলতে কিন্তু কমন করে ফেলছি, দেখো এই যে কমন করে ফেলছি। তুমি যেটা বলছো না কমন করে করা যায়, এই যে কমন করে বললাম, সমস্যা কি, একই ঘুরে ফিরে একই জিনিস। আমরা একটা চাইলে সরাসরি সূত্র দিয়ে করে ফেলতে পারি, তুমি যদি চাও যে না কমন নিয়ে নিয়ে করবা, তাহলে এই যেভাবে করতে পারো। ক্লিয়ার? ওকে বলো। ওকে অবশ্যই দিয়ে দিব ভাইয়া, প্যারা নাই, চিল। দেখেন 31-10 সংখ্যাটি টুস কমপ্লিমেন্ট। আরে ভাই টুস কমপ্লিমেন্ট তো অনেক ঝামেলা নাকি? কোনো ঝামেলা নেই ভাই, ক্যালকুলেটর আছে, আমি আছি, তোদের ঝামেলা কিসের? কোনো ঝামেলা নেই। দেখ নর্মালি আমি যদি আগে বেসিকটা একটু দেখাই, যে 31-10 মোটামুটি টুস কমপ্লিমেন্ট বলো, একের পরিপূরক টুস কমপ্লিমেন্ট। নর্মালি আমি যদি একটু বেসিক আলোচনা করি, দেখো একদম সরাসরি এই টপিক না দেখাই, আমরা জানি যে চিহ্নযুক্ত সংখ্যা কতভাবে প্রমাণ করা যায়, 3 ভাবে করা যায়। এই যে চিহ্নযুক্ত সংখ্যা, আমি চিহ্নযুক্ত সংখ্যার টপিকটা একটু পড়াই দিই। এই যে চিহ্নযুক্ত সংখ্যা, সো চিহ্নযুক্ত সংখ্যা কতভাবে করা যায়? 3 ভাবে করা যায়। একটা হলো কি প্রকৃত মান গঠন পদ্ধতি, একটা মানে কি প্রকৃত মান গঠন পদ্ধতি, দ্বিতীয়টা কি একের পরিপূরক, এবং 3 নাম্বার হলো আমাদের 2-এর পরিপূরক। সো প্রকৃত মান গঠন পদ্ধতিটা আসলে কি বল? ওকে দেখো দেখা যাইতেছে, 1 নাম্বার প্রকৃত মান, প্রকৃত মান। 2 নাম্বার কি একের পরিপূরক, আমি লিখলাম ওয়ান্স কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট। 3 নাম্বার আমি বললাম টুস কমপ্লিমেন্ট, টুস কমপ্লিমেন্ট। সো এবার আসে একের পরিপূরক 2-এর পরিপূরক। মনে রাখবা চিহ্নযুক্ত সংখ্যাগুলোর জন্য 2টা শর্ত থাকে, 2টা শর্ত থাকে, সাধারণত 2টা শর্ত থাকে। কি কি? 1 নাম্বার এটা অবশ্যই বাইনারি সংখ্যা হইতে হবে। কি সংখ্যা? বাইনারি। 2 নাম্বার আমাদের এটা 8 বিটের নিয়ে কাজ করি নর্মালি আমরা। কত বিট? 8 বিট হইতে পারে, 16 বিটও হইতে পারে, কোনো সমস্যা নেই। ওকে সো আমরা যদি 8 বিট দেখাই, মনে করো সাপোজ আমি এখানে কত বলছি 31 বলছি, আমি যদি 31ই দেখাই, 31 হলো 10, সেটা বাইনারি সংখ্যা বানাইতে হবে। কিভাবে বাইনারি সংখ্যা বানাবো? তুমি মনে করো জানো না বাইনারি সংখ্যা কিভাবে বানায়, আমি মনে করো ক্যালকুলেটরটা তোমাকে দিয়ে দেখাবো। এই যে ক্যালকুলেটর কিভাবে, ওই যে প্রথমে মূল পাঠন ক্যালকুলেটরের সংখ্যা পদ্ধতি রূপান্তরে কত নম্বরে যাবা? 4 নম্বরে যাবা। রিভিশন দাও আমার সাথে, 4 নম্বরে গেলাম, যাওয়ার পর আমি দেখতেছি সংখ্যাটা কিসে, ডেসিমেলে, তাহলে ডেসিমেলে নিয়ে আসছে কত, এই 31 দিলাম 31। এবার গিয়ে কি নিবা? বাইনারিতে নিবা না? বাইনারি কোথায় আছে? এই যে বাইনারিতে চাপ দাও, এই যে বাইনারি পাইলাম। কি কি? 111, আচ্ছা 5টা 1, ওকে 5টা 1 পেয়েছি। তো এবার খেয়াল করো 5টা 1 আমি দিয়ে দিই এখানে, যে 1টা 2 3 4, এই যে 5 6 7, এই যে 8টা। ঠিক আছে, নিয়ম অনুযায়ী 8টা দেওয়ার দরকার ছিল, যে 8টা দিয়ে দিলাম। এবার আমাকে একটু চিন্তা করো, ভালো করে বুঝো, এটা হলো +31-এর মান। এটাকে যদি -31 বানাইতে যাই, আমরা 3টা পদ্ধতিতে বানাইতে পারি, একটা প্রকৃত মান, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট, ওয়ান্স কমপ্লিমেন্ট এবং টুস কমপ্লিমেন্ট। সো আমি 3টা পদ্ধতি তোমাকে একটু শিখিয়ে দিতেছি। আমাদের আসছে টুস কমপ্লিমেন্ট,
বাট বাকি তিনোটাই আমি একটু শিখাই দিতেছি তোমাকে কিভাবে করবো। সো একদম সহজ ভাষায় আমি একদম গুছালো, মানে আমি তোমাকে কোনো ধরনের এক্সট্রা প্রেশার দিব না। কারণ কি, তোমার যেহেতু এখন সামনে পরীক্ষা, তোমার এক্সট্রা জানার দরকার নেই। তোমার এখন দরকার হলো তুমি যতটুকু পরীক্ষা লাগবে ততটুকু জানতে পারতেছো কিনা, ততটুকু মনে রাখতে পারতেছো কিনা। সো প্রকৃত মান গঠন পদ্ধতির মাধ্যমে যদি আমি অ্যানালাইসিস করি, এটা প্রকৃত মান গঠন পদ্ধতি। সো -31 প্রকৃত মান গঠন পদ্ধতিতে কিভাবে বের করে? ও বলতেছে যে ভাই আমার এত কিছু দেখা লাভ নেই, তুমি দেখবা 8 নম্বর বিট। কত নম্বর বিট? 8 নম্বর বিট। ডান পাশ থেকে গণা শুরু করো, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর 5 নম্বর 6 নম্বর, এই 8 নম্বর বিটটা কি শূন্য। যদি তোমার প্রকৃত মান গঠন পদ্ধতির নিয়ম হলো যদি 8 নম্বর বিটটা শূন্য হয় তাহলে সেটা হলো প্লাসের মান বোঝায়। কিসের মান বোঝায়? প্লাসের মান। যদি আমার 1 হয় তাহলে সেটা কি মাইনাসের মান বোঝায়। কত নম্বর বিট? 8 নম্বর বিটটা। সো আমি দেখতেছি 8 নম্বর বিটটা তো ভাই এখানে 0 আছে। 8 নম্বর বিটটা কি আছে? 0 আছে। যদি 8 নম্বর বিটটা 0 থাকে, ভালো করে বুঝো, 8 নম্বর বিটটা কি থাকে? 0 থাকে। তাহলে এই মানটাকে আমি যদি জাস্ট কি করে দিব? 1 করে দিব। 1 করে দিলে কি হয়ে যাবে? নেগেটিভ হয়ে যাবে। কার মতে? প্রকৃত মান গঠন পদ্ধতির মতে। সো এখানে জাস্ট আমি 1 করে দিই, এই যে জাস্ট 8 নম্বর বিটটা 1 করে দিই, -31 হয়ে গেল। কার পদ্ধতির মাধ্যমে? প্রকৃত মানের মাধ্যমে। ক্লিয়ার? সো প্রকৃত মান কি বলে? যে 8 নম্বর বিটটা যদি শূন্য থাকে তাহলে সেটা পজিটিভ মান, মানে ধনাত্মক মান। যদি ঋণাত্মক থাকে তাহলে সেটা 1 থাকতে হবে। সো এইভাবে প্রকৃত মানের মাধ্যমে করে যায়। ঠিক একইভাবে ওয়ান্স কমপ্লিমেন্ট যদি আমি করি, ওয়ান্স কমপ্লিমেন্ট শর্টকাট শিখাবো, আগে একটু বেসিক শিখি তারপর শর্টকাট শিখাবো। ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি কি বলছে? ওয়ান্স কমপ্লিমেন্ট পদ্ধতি বলছে যে -31 এর মান আপনি বের করবেন, ভালো কথা। -31 এর মান আপনি বের করবেন, ভালো কথা। কিন্তু ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম কি জানেন আপনি? হ্যাঁ, নিয়ম জানি। নিয়মটা কি? ওয়ান্স কমপ্লিমেন্ট বলছে যে 0 থাকলে হবে 1 আর 1 থাকলে হবে 0। জাস্ট এই কাজটা করলে আপনি মাইনাসের মান বের করতে পারবেন। সো আমরা যদি মাইনাসের মান বের করি, এখানে খেয়াল করো, এই মান কিন্তু এটা দেখে দেখে মান হইতেছি আমরা। দেখো 0 ছিল, হয়ে যাবে কি 1 1 1, এরপরে কি 5টা শূন্য, এই শেষ। তো এই মানটাকে আমি প্রকৃত মান গঠন পদ্ধতিতে রূপান্তর করলে এইটা, ওয়ান্স কমপ্লিমেন্টের মাধ্যমে করলে এইটা। এবার আসে টুস কমপ্লিমেন্ট। টুস কমপ্লিমেন্টের ব্যাপারটা একটু ভালো করে খেয়াল করো, যেহেতু আসছে এটা আমাদের পরীক্ষায়। টুস কমপ্লিমেন্ট। সো টুস কমপ্লিমেন্টের করার নিয়মটা হলো যে ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে 1 যোগ 1। সো যদি আমি একদম বেসিক করি, যে প্রথমত তুমি এটা লিখবা, এই যে এটাকে আমি লিখে দিলাম, এই যে কপি। ওকে, দেখো এই যে এটা হলো বাইনারি মান, এটার সাথে কি করতে হবে? 1 এর পরিপূরক। তাহলে ওয়ান্স কমপ্লিমেন্ট করো। ওয়ান্স কমপ্লিমেন্টের নিয়ম অলরেডি শিখছি আমরা। 0 থাকলে 1, 1 থাকলে 0 বসায় দাও এখানে। করো 1 1 1 0 0 0 0 0। এরপরে এই ওয়ান্স কমপ্লিমেন্টের সাথে কি যোগ? 1 যোগ। এবার তুমি মনে করো এতই ভালো স্টুডেন্ট যে তুমি মনে করো যোগও পারো, কোনো প্যারা নাই, তুমি ক্যালকুলেটর নাও, নিলাম। এটাকে আমি একটু এখানে নিই। তোমার কাজ কি? এই 1 এর পরিপূরক যেটা, এটার সাথে 1 যোগ করো না। তুমি এবার ক্যালকুলেটরটাকে, এগুলো তো বাইনারি সংখ্যা, এই যে বাইনারিতে নিয়ে দাও। এই যে বাইনারিতে নিলাম, এই যে বাইনারিতে আছে। এবার জাস্ট ওইটা তুলি, যে 1 1 1, তারপরে কি 5টা শূন্য, 1টা 2টা, এই যে 1টা 2টা 3 4 5, যোগ এই যে 1, যোগ 1। অনেক জটিল জিনিস না, সহজ জিনিস। এবার এটা ইকুয়াল চাপ, এই যে অ্যান্সার বের হয়ে গেছে। কি কি বের হয়েছে খেয়াল করো, 3টা 1 4টা শূন্য 1টা 1, 3টা 1 4টা শূন্য 1টা 1, 3টা 1 4টা শূন্য 1টা 1। তাহলে আমি লিখি 3টা 1 4টা শূন্য 1টা 1। আমি উল্টা লিখলাম, হ্যাঁ, এই পাশটা লিখলাম। এই হলো মূলত আমাদের কি বের হয়ে গেল, কিসের মাধ্যমে? টুস কমপ্লিমেন্ট বের হয়ে গেল। সো এবার আসো আমাদের মেইন পয়েন্ট, যেটা মেইন কাজ, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। দেখো অ্যান্সার বের হয়ে গেছে, 111 4টা শূন্য, কই 111 4টা শূন্য আছে? কোথায়? নাই রে, নাই মানে এই যে আছে। অপশন কি ভুল হইলো? কোথায়? আমরা কি ভুল করলাম? দেখো তো, 2 4 1 5টা শূন্য, 111 যোগ 1 1 1। ওকে, 0 0 0, আহা এটা একটু মিস্টেক করছে। হ্যাঁ, এই যে এটা হবে 4টা 0 1টা 1 হবে এটা।
হুম, এই জন্য এটা 1 হবে, ঠিক আছে, এটা 1 হবে, কারণ আমরা তো করি নাই, ভুল করলে তো ক্যালকুলেটর ভুল করবে। So, তারপর আমরা চেক দিব, কিভাবে চেক দিব দেখো, একদম সহজভাবে তুমি বের করতে পারবে। এটা কিভাবে বের করবা দেখো, তাহলে এই টুস কমপ্লিমেন্টের অংশটা, এই যে টুস কমপ্লিমেন্টের অংশ, এটা কিন্তু আমাদের জানতে চাইছে। এই যে এটা আমি এখানে রাখলাম, একটু এখানে রাখলাম। সো এবার একটু খেয়াল করি, আমাদের যে অংশটা জানতে চাইছে, এই যে এই অংশটা, যে +31 যেটা, এটার কি করো, টুস কমপ্লিমেন্ট বের করো। তো এইটার টুস কমপ্লিমেন্ট তুমি কিভাবে বের করবা? তুমি কি এত কাজগুলো করবা? না ভাই, আমি এত কাজ করবোই না। আমি কি করবো, এবার আসো শর্টকাটে, এবার আসো কি শর্টকাট, ভালো করে শুনো, আমরা কিন্তু 3টা পদ্ধতি শিখলাম, বাট এবার আসো শর্টকাটে। শর্টকাট, ওকে, শর্টকাট, শর্টকাট। শর্টকাটটা কি? তুমি দেখবা সংখ্যা কত আছে, এই যে সংখ্যাটা নিয়ে যাবে, এটি বাদ, এই এখন যা পড়াইছি বোর্ডে সব বাদ, তুমি কিচ্ছু বোঝো নাই। তুমি কি করো, শর্টকাটে যাও, এই অঙ্ক আমার অ্যান্সার করতেই হবে। তো এই যে 31, তোমার তো জানো এটা বাইনারিতে নিতে হবে, বাইনারিতে নিতে পারবা কিভাবে? তুমি এই যে বাইনারি, আগে ডেসিমাল সংখ্যা নাও, এই যে 31, এই যে ডেসিমেলে উঠাইলাম, ডেসিমেলে উঠাইলাম, উঠানোর পর এবার আমি কি করবো, বাইনারিতে নিবো, যে বাইনারিতে নিলাম শেষ, আমার আর কোনো কাজ নাই। এটা এতটুকু করছি না, এটা দেখে দেখে আমি অ্যান্সার মিলাই ফেলতে পারবো কিভাবে? তুমি দেখবা টুস কমপ্লিমেন্ট যখন করতে বলে, তুমি দেখবা লাস্টের সংখ্যা থেকে 1 খুঁজবা। কি খুঁজবা? 1। যখনই তুমি 1 পাওয়া যাবা না, পরের সংখ্যাগুলো তুমি জাস্ট পরিবর্তন করে করে বসাই দিবা। তুমি 1 খোঁজার সন্ধানে বের হবা, তুমি 1 যতক্ষণ পর্যন্ত না পাবা, যা থাকবে তাই বসাইতে বসাইতে যাও। যখনই তুমি 1 পেয়ে যাবে, তখনই তোমার ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তুমি কি করবা, পরে যারা আছে তাদেরকে আর, তারা যা থাকবে তারা বসাবো না, তাদেরকে চেঞ্জ করে করে আমি বসাবো। বুঝতে পারছি? সেবার আসো, আমি তো ঢোকার সাথে সাথে কি পাইছি, একটা 1 পাইছি, তো প্রথম 1 তো আমার বসাইতেই হবে, যে প্রথম 1 আমি বসাইলাম। এবার তো আমার ক্যারেক্টার কি চেঞ্জ হবে না? ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। তো যারা থাকবে তাদেরকে কি করে দিব, উল্টা করে দিব। তো 1 আছে কয়টা, এই যে দেখো 1 থাকলে 0 0 0 0 0, বাকিগুলো যে 1 1 1, এই যে নামতে শেষ। বুঝিনি? এবার আসো, এখানে যদি আমরা এই কাজটা করি, তুমি তো এটা ক্যালকুলেটরতে বের করছো, এই যে এই মানটা কি ক্যালকুলেটরতে বের করছো না? এবার আসো এখান থেকে এই যে 1 খুঁজো, এই যে 1 পাইছো না প্রথমটা, এই প্রথম 1টা আমি এখানে বসাই দিলাম। পরেরগুলো চেঞ্জ করো, এই 0 ছিল, এই যে 1 ছিল 0, 1 ছিল 0, 1 ছিল 0, 1 ছিল 0, এই 3টা 0, এই যে 3টা 1, দেখছো? দেখছো? তো আমাদের কিন্তু আর এত বেসিক জানবে না, লাগবে না। ক্লিয়ার? বলো বলো বলো। ওকে, ক্লিয়ার? বুঝছি কি না? এই শর্টকাট বুঝছো কিনা? টুস কমপ্লিমেন্ট তো পারি, ভালো কথা, কিন্তু শর্টকাট বুঝছো কিনা? ওকে, মনে থাকে জানো। চলো পরেরটাতে, এই যে পরের সংখ্যা পূর্বের সংখ্যা, এগুলা কিন্তু দুইটাই আসতে পারে। সবসময় যে পরের সংখ্যা আসবে এমন না, পূর্ববর্তী সংখ্যাও আসতে পারে, পূর্ববর্তী সংখ্যাও আসতে পারে। তো কিভাবে কি করবা? তুমি ক্যালকুলেটর বের করো, ক্যালকুলেটরে যাও, কি সংখ্যা দেখতেছো, এটা অক্টাল, এটা কিন্তু 17 সাথে 8 গুণ আকারে নেই, এই 17, এটার সাথে 8, ঠিক আছে? এটার পূর্ববর্তী এবং পরবর্তী সংখ্যা জিজ্ঞাসা করছে মনে করো। তো তুমি দেখবা এটাতে 8 অক্টাল, এই অক্টাল কোথায়, যে অক্টাল গেলাম, কত আছে 17 না, এই 17 চাপ দিলাম, দেওয়ার পর এটাকে তুমি যখন বলবে পরবর্তী সংখ্যা, পরের সংখ্যা, তাহলে যোগ 1, এই যে যোগ 1, অ্যান্সার বের হয়েছে 20। কত? এই যে 20 পরের সংখ্যা হবে। যদি বলতো পূর্বের সংখ্যা, তাহলে আমি কি করতাম, -1, -1, এটা হয়তো কত, 16। বুঝতে পারছি? সো শর্টকাটটা কি মনে রাখবা, যখনই আমাকে বলবে পূর্ববর্তী সংখ্যা, পূর্ববর্তী, আরেকটা যদি বলে পরবর্তী, পরবর্তী, পূর্ববর্তী বললে -1, পরবর্তী বললে +1। ক্লিয়ার? বুঝতে পারছি? জাস্ট এতটুকু, জাস্ট ক্যালকুলেটর তুলে দিবা, উত্তর এমনি বের হয়ে যাবে। পারবো তো নাকি? ওকে, এবার আসো পরেরটা। নিচের কোনটি 16 বিটের কোড? তো 16 বিটের কোড কিন্তু আমরা অলরেডি জানি যে ইউনিকোড 16 বিটের কোড। এসসি কোড তো 7 এবং 8 বিটের হইতে পারে। বিসিডি কোড কত? 2 বিটের। ইবিসিডি কয় বিট? 8 বিটের হইতে পারে। সেগুলো আমরা অলরেডি জানি। এবার আসো সিগনাল। সিগন্যালের ব্যাপারটা একটু খেয়াল করি। সিগন্যালেরটা কি? সিগন্যালের ক্ষেত্রে এই কথা আজাইরা বললেন না, হ্যাঁ আজাইরা কথা বললেন না, কিন্তু আজাইরা কথা বললে কিন্তু বের করে দিব ক্লাস থেকে। কোনো ধরনের আজাইরা কথা চলবে না, খেয়াল করেন, মনোযোগ সহকারে ক্লাস করেন। ক্লাসটা কাজে লাগলে
মনোযোগ সহকারে ক্লাস করেন, আজেরা কথা বললেন না। দেখেন সিগন্যালের অঙ্ক যদি আসে, সিগন্যালের ব্যাপারটা আমরা একটু খেয়াল করি আগে, জাস্ট শর্টকাটটা মনে রাখেন। সিগন্যালের বেসিকটা আসলে কি, এই যে বেসিকটা খেয়াল করি আগে। বেসিকটা হলো সিগন্যালের ক্ষেত্রে আমরা দেখব, বেসিকটা হলো দেখেন, যদি এই যে আপার লিমিট হয়, সিগন্যালটা যদি এরকম হয়, তাহলে এটা দ্বারা বোঝায় হলো অফ, এটা দ্বারা কি বোঝায় অফ, আর এটা থাকলে আমরা জিরো বসাবো, কি বসাবো, জিরো। যদি উল্টা হয় উপরে, এটা হলো ওয়ান, আর এটা দ্বারা বোঝায় অন। ক্লিয়ার? জাস্ট এতটুকু বুঝলেই হবে যে যদি আমি দেখি যে এরকম আছে, কিভাবে দেখায়, মনে করেন এরকম আছে, ওকে ওকে ওকে, মনে করেন এই একটু বানিয়ে দিই, ওকে, দেখেন মনে করেন এরকম একটা আছে, তাহলে এইটা আমাদের উপর দিয়ে আছে না, এই যে উপর দিয়ে আছে না, কিসের দিয়ে আছে, উপর দিয়ে আছে, দেখো এই যে উপর দিয়ে আছে, তাহলে এটা হলো কি ওয়ান। আবার এটা কি আছে, নিচে দিয়ে আছে, মানে এটা কি জিরো। এটা আবার কি আছে, উপর দিয়ে আছে, তাহলে এটা কি ওয়ান। বুঝতে পারছি? সো জাস্ট এই জিনিসটা তুমি জাস্ট এতটুকু মাথায় রাখলেই হলো, এতটুকু মাথায় রাখলেই তুমি এই অঙ্কটা করতে পারবে। কিভাবে করবা দেখো, খেয়াল করো। তাহলে এটা ওয়ান, এটা জিরো, এটা ওয়ান। সো আমি দেখতেছি উপর দিয়ে যদি থাকে তাহলে সেটা ওয়ান, নিচে দিয়ে যদি থাকে তাহলে সেটা জিরো। সো এবার এইখানে যেটা আছে, এটা যদি আমি একটু দেখি কি আছে, নিচে দিয়ে আছে, নিচে দিয়ে থাকা মানে কত, ওয়ান না জিরো, জিরো। এই উপর দিয়ে আছে মানে কি ওয়ান, নিচে দিয়ে আছে জিরো। এখানে খেয়াল করো, এই যে এই জাতটা, এটা দ্বারা বোঝাচ্ছে দুইটা জিনিস, মানে দুইটা উপরে ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান। এটা দেখো দুইটা জিনিস, মানে নিচে দুইটা জিরো, এই যে জিরো জিরো, এটা হলো ওয়ান, এটা হলো জিরো। এবার এটা অপশন সাথে মিলো, কোনটা আছে দেখো, খেয়াল করো, জিরো ওয়ান জিরো, দেখো জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান, জিরো ওয়ান ডাবল জিরো ডাবল ওয়ান, জিরো ওয়ান জিরো। তাহলে এই যে এটা উত্তর শেষ। বুঝতে পারছি? বুঝতে পারছি কিনা বলো, ক্লিয়ার হয়েছে নাকি হয় নাই? ওকে, এটা খুবই সহজ জিনিস কিন্তু সিগন্যাল। আমি যদি তোমাকে বলি, মনে করো সাপোজ এরকম আছে সিগন্যাল, এরকম আছে, এটা দ্বারা কি বোঝাচ্ছে, মনে করো সাপোজ এখানে একটা পয়েন্ট আছে, এই যে পয়েন্ট দিয়ে রাখলাম, সো এটার উত্তর কত আসবে, মনে করো সাপোজ আরেকটু দিয়ে রাখলাম, সেটার উত্তর কত আসবে, যদি একটু লক করে নিই, এটা, সো এটার উত্তর কত আসবে, তুমি খেয়াল করবা, তুমি খেয়াল করবা যে এটাও নিচে আছে মানে জিরো, উপর আছে মানে ওয়ান, জিরো জিরো ওয়ান, এই যে ওয়ান, এই যে ওয়ান, নিচে আছে মানে জিরো, শেষ, উত্তর শেষ। মানে তুমি নিচে দেখলে জিরো, উপরে দেখলে ওয়ান, এর থেকে সহজ জিনিস আর আছে, একদম বাচ্চা মানুষ, যদি বাচ্চা মানুষেরও দেখানো হয় তাও সে পারবে। ওকে, এবার আসো, এ প্লাস বি প্লাস সি 16, এর সমতুল্য মান কত? সমতুল্য মান কত? 16 যেহেতু আছে হেক্সাডেসিমালের মান, আমি তো জানি এ মানে কত 10, এ মানে কত 10, বি মানে কত 11, সি মানে কত 12। সেইটা আমরা বেসিক জানি। সো আমাদের এ প্লাস বি প্লাস সি, এটা বলছে সমতুল্য, মানে সমতুল্য মানে কি, সমান মান, সমতুল্য মানে কি সমান। তাহলে এটাকে আমি চাই সরাসরি, দেখো প্রথমে অক্টালে আছে, বাইনারিতে আছে, হেক্সাডেসিমাল, ডেসিমাল আছে, আমি চাইলে এটাকে দুইভাবে করতে পারি। কিভাবে? খেয়াল করো, ওই যে প্রথমে কিসে আছে, হেক্সাডেসিমাল আছে, তাহলে আগে আমি হেক্সাডেসিমালে নিয়ে গেলাম, এরপরে এ প্লাস বি প্লাস সি তুলি যে এ যোগ, এই যে এ যোগ বি যোগ সি তুললাম, তুললে এবার ইকুয়ালও চাপ দিলাম, 21 আস, ভালো করে বুঝো 21। সো এই সংখ্যাটাকে আমি যদি আমি অক্টালে নিয়ে দেখি যে 33 আছে, তাহলে উত্তর এটা সেম। এই যে এবার এটা আমি অক্টালে নিই, এই যে অক্টালে নিলাম 41 আছে, সেম সেম না। যদি আমি একটু বাইনারিতে নিয়ে দেখি, যে বাইনারি কত আসছে, 1 2 4 একটা, তাহলে 2 4 একটা, তাহলে এই যে এটাই আমাদের উত্তর, শেষ, পেয়ে গেলাম, এটাই আমাদের উত্তর। তাহলে আমি দেখতেছি এটা তো 21, 21-এর উপরে 16, তাহলে এটা মানে হলো আবার কি হলো 1 2টা 0 4টা 0, এটা সমতুল্য মানে সমান, সবগুলো কি সমান, সমান মানে কি সমতুল্য,
সমান মানে কি সমতুল্য, সহজ কথা। দেখছো সহজ জিনিস কিন্তু। ওকে, এবার আসো পূর্বের মান কত। এখানে এই কোশ্চেনটা একটু মিস্টেক আছে, হ্যাঁ এগুলো একটু মিস্টেক আছে। খেয়াল করো, পূর্বের মানের জায়গায় পরবর্তী মানও জিজ্ঞাসা করতে পারে। সো যে 10 16 আমি ক্যালকুলেটর শুরু করি। কিভাবে করবা? প্রথমে দেখবে এটা কিসের মান আছে, হেক্সাডেসিমাল। হেক্সাডেসিমাল কোথায়? এই হেক্সাডেসিমাল। পূর্বের মানে কি? বিয়োগ 1। পূর্বের মানে বিয়োগ 1, পরের মানে কি? যোগ 1। তাহলে পূর্বের 10 10, পূর্বের মানে বিয়োগ 1, এই যে হেক্সাডেসিমাল শব্দ কত আসছে? f। তাহলে f হলো আমাদের উত্তর, শেষ। f আমাদের উত্তর। যদি আমাকে বলতো পরের সংখ্যা, তাহলে আমি লিখলাম 10 যোগ 1 মানে 11 হইতো। বুঝতে পারছি? ওকে ওকে ওকে, ক্লিয়ার? ওকে, দেখো মনোযোগ দেন, অল্প কিছু আসছে বাকি। এই সংখ্যাটা সমতুল্য হেক্সাডেসিমাল সংখ্যা। এখন তো কথা হলো ভাই, এতক্ষণ তো বুঝলাম যে একটা সংখ্যা ছিল, আপনি এটা ক্যালকুলেটরে করে ফেলছেন, বাট এখন তো ভাই দশমিক আছে। এই দশমিক, এই দেখেন দশমিক দিয়ে একটা কোশ্চেন হয়, এই দশমিককে কি বলা হয়? এটাকে কিন্তু দশমিক বলা হয় না, রেডক্স পয়েন্ট বলা হয়। হ্যাঁ, রেডক্স পয়েন্ট মনে রাখবেন, হ্যাঁ এমসিকিউ আসতে পারে। এটাকে কি বলা হয়? রেডক্স পয়েন্ট বলা হয়। সো খেয়াল করেন, এইটা আসলে কি করবো আমি, প্যারা নাই তো, তুমি ক্যালকুলেটর বের করো না, একটু ঘুরে নিবা, একটু মাথা খাটাইবা। তুমি খেয়াল করো সংখ্যাটা কি সংখ্যা? বাইনারি সংখ্যা। সো আমি বাইনারিতে গেলাম, এই যে বাইনারিতে গেলাম, বিসমিল্লাহ কই আমি দেখো তো এখানে দুইটা অংশ না, এখানে কয়টা অংশ? আমি দেখতেছি দুইটা অংশ। এটা তো একটা, এর পূর্বের একটা অংশ আছে, এর পরের একটা অংশ আছে। এই পূর্বের অংশটাকে আমরা বলি পূর্ণ অংশ বা পূর্ণাংশ, ঠিক আছে? পূর্ণাংশ। এই অংশটাকে আমরা বলি কি? ভগ্নাংশ। সো খেয়াল করো, আমি কি করব? পূর্ণ অংশ যেটা, এইটাকে চেক দিব ক্যালকুলেটরে। এটাকে চেক দিই, কত আছে বাইনারি? 1 1 0 1 1 1 1 0 1 1 0 0 1 1 দিলাম, দিয়ে বাইনারি চাপ দিলাম। এবার হেক্সাডেসিমাল বলছে না, এটাকে আমি একটু হেক্সাডেসিমাল নিয়ে দেখি কত আসছে। 1b। কি আসছে? 1b। সো এই দেখেন, এই অংশটাকে আমি যখন চেক দিছি তখন কি পাইছো তুমি? 1b পাইছো। এবার তুমি অপশনের দিকে তাকাবা যে ভাই 1b কি আছে? না, d8 আছে, এটা বাদ। d8 আছে, এটাও বাদ। ab আছে, এটাও বাদ। এই যে কারেক্ট, শেষ, প্রথমটাই মিলে গেছে। একটু মাথা খাটাইতে হবে, তাহলে বাকিটুকু তোমার করা লাগবে, বুঝছো? ওকে, এবার আসো পরেরটা। একটা সার্কিট দিচ্ছে, দেখি আমরা সার্কিট সলভ করি। খেয়াল করো, এটা তো এ, ওকে এ, এটা আবার এ থেকেই আসছে, এটা তো নট চিহ্ন। তো নট চিহ্ন হইলে কি হবে? এটা এবার হয়ে যাবে। এটা কি চিহ্ন? এটা অর চিহ্ন। অর চিহ্ন মানে কি? এ প্লাস যোগ, অর চিহ্ন মানে কি? যোগ না? তাহলে যোগ হয়ে গেল এ প্লাস এবার। তাহলে যোগ যদি হয় এ প্লাস এবার, তাহলে চিন্তা করো এ প্লাস এবার, তাহলে এ প্লাস এবার মানে কত? এ প্লাস এবার মানে কিন্তু 1। কোথায় পড়ছো? একদম এই যে উপপাদ্যতে পড়ে আসছি, একদম প্রথম দিকে উপপাদ্যতে পড়ে আসছি, মনে নাই? সো একটু ভালো করে মনোযোগ দিতে হবে আজকে ক্লাসটা। তুমি যত বেশি করবা তত বেশি তোমার কাজে লাগবে। দেখো এই যে এ প্লাস এবার মানে কত? 1। আবার এই ডট এবার মানে হইতো কত? 0। সেইগুলো তোমার দেখো জানা জিনিস, কিন্তু অলরেডি এগুলো আমরা আলোচনা করে ফেলছি। সো এ প্লাস এবার মানে কত? 1 হবে, শেষ। বুঝছি? ক্লিয়ার? ওকে, ঠিক আছে। কীভাবে আসো? দশমিক সংখ্যা 12 টুস কমপ্লিমেন্ট কত? এবার কিন্তু আমি কিন্তু বেসিক করাবো না, এটা ক্যালকুলেটরে করে দিব। কিভাবে? তো ডেসিমাল সংখ্যা তো 12 আছে, ডেসিমাল সংখ্যা না? হ্যাঁ, দশমিক সংখ্যা মানে ডেসিমাল সংখ্যা। দেখো এখানেও কিন্তু নাম আছে অনেকগুলো। দেখো একটা শুরু করলে কত কিছু আসে। দশমিক সংখ্যা, এটার কিন্তু আরেকটা নাম আছে, সেটাকে আমরা বলি হলো কি? ডেসিমেল। এই দশমিক সংখ্যাটাকে আমরা কি বলি? এই দশমিক সংখ্যাটাকে আমরা ডেসিমেলও বলি, এই যে ডেসিমেল। ঠিক একইভাবে এটাকে কিন্তু আমরা বলি প্রচলন পদ্ধতি। ঠিক একইভাবে এটাকে আমরা বলি সাধারণ পদ্ধতি। সো এগুলো কি সবই এই ডেসিমেল সংখ্যার আলাদা আলাদা নিকনেম। ওকে, সো কিসে আছে? 12 আছে হলো ডেসিমেল, টুস কমপ্লিমেন্ট করতে বসে। সো আমি কি করব? ওই যে শর্টকাট, 12কে ডেসিমেল আছে, এই যে 12 ডেসিমেলে
আমি যদি বাইনারি নেই কি পাবা 0011। ওকে 00 যদি 11 হয়, এই যে 0011 আমার তো তাহলে 8 বিট লাগবে, তাহলে দুইটা হইলো 4টা 5 6 7 এই যে 8টা হয়েছে। এটা হলো বাইনারি সংখ্যা, এটা কি বাইনারি সংখ্যা, বাট আমাদের লাগবে কি টুস কমপ্লিমেন্ট না। তাহলে মনে আছে শর্টকাটটা কি ছিল, আমরা হাঁটা শুরু করবো 1 এর খোঁজে, এই 1 পাইনি মানে 0, 1 এখনো পাইনি মানে 0, এই যে 1 পেয়ে গেছি, এরপরে আমার কি ক্যারেক্টার আগের মতো থাকবে না, ক্যারেক্টার চেঞ্জ হয়ে যাবে। কি এই যে 1 ছিল 0, এরপরে এগুলো সব 1 1 1, সো এইটাই হলো আমাদের কি টুস কমপ্লিমেন্ট শেষ। সো তুমি চাইলে কিন্তু এইটা লিখতেও পারো নাও লিখতে পারো, তুমি চাইলে ক্যালকুলেটর দেখে দেখেই তোমার যখন ক্যালকুলেটরে এই অপশনটা আসছে, এই যে এই অপশনটা আসছে, তখনই তুমি খুঁজবা যে 00 সেম থাকবে, অপশনে করলাম 00 সেম আছে, 1 আছে যে প্রথম 1 ঠিক আছে, পরেরটাই থেকে আমার চেঞ্জ হয়ে গেছে এই এইটা, তাহলে এই খ নাম্বারটি হলো আমাদের উত্তর শেষ। তখন কিন্তু আর তোমার এই লাইনগুলো করা লাগবে না, তুমি ডাইরেক্টলি 1 মিনিটের মতো অঙ্ক করে ফেলতে পারবে। ক্লিয়ার? বুঝছো? হ্যাঁ, এই এমসিকিউগুলো সব মুখস্থ করছিলাম। কেন রে ভাই, তুই তো বোকা, মুখস্থ করবা কেন? সহজ জিনিস বুঝবা, দুবদাব খালি করে ফেলবা। তোমার তো মুখস্থ করে গেলে 12 দিয়ে তুমি যদি মুখস্থ করো যে 12 টুস কমপ্লিমেন্ট হলো এটা, 12-র জায়গায় যদি 13 দেয়, 12-র জায়গায় যদি 11 দেয়, তাহলে তো তোমার শেষ। মুখস্থ করবা কয়টা? তো মুখস্থ করা যাবে না, একদম বুঝে বুঝে পড়বা, অল্প পড়বা, জানবা বেশি। যেমন দেখো আমরা মাত্র কয়টা এমসিকিউ করছি, মাত্র 28টা এমসিকিউ করছি, মাত্র 28টা এমসিকিউ করছি। সো 28টা এমসিকিউ পড়ার কারণে কি আমরা শুধু 28টা প্রশ্ন শিখছি না, 28টার মধ্যে কিন্তু অনেক কিছু শিখছি। সো ওইগুলোও কখনো কখনো পরীক্ষা চলে আসে। তো এই জন্য মানে পড়বা কম, জানার চেষ্টা করবো বেশি। মনে করো যাবো আমি প্রশ্ন মুখস্থ করলাম একটা, এটা তুমি এতটুকুই মুখস্থ থাকবে। এখন এই 12-র জায়গায় যদি 11 দেয়, 13 দেয়, 14 দেয়, তুমি কিন্তু আর পারবে না। এই জন্য আমাদের কাজ কি, যেটা শিখবা এটার মতো করে অনেকগুলো যেন তোমার হয়ে যায়। যেমন আমি তোমাকে 12 দিয়ে শিখাইছি, এখন পরীক্ষা যদি 12 দিয়ে না আসে, 50 দিয়ে আসে, 60 দিয়ে আসে, 40 দিয়ে আসে, 30 দিয়ে আসে, 1000 দিয়ে আসে, তুমি কি করতে পারবা, নিয়ম অনুযায়ী করে ফেলতে পারবা। ওকে, সো এই হলো মূলত আমাদের কাজ। চলো সার্কিট দিচ্ছে একটা, সার্কিট দেখা যায়, বলো সার্কিট দেখা যায়। ওকে ওকে ওকে, সার্কিট কি দেখা যাচ্ছে কিনা বলো, বোঝা যায় সার্কিট? হ্যাঁ বোঝা যায় কিনা, সার্কিটটা দেখা যায়? হ্যাঁ সার্কিট দেখা যায়। ওকে করে দিই, দেখো আমাকে বলছে এ এর মান কত, এ তো এখানে আছে যে এটা। ওকে এই যদি এটা হয় মানে এটা মনে হয় নিচেরটাকে জিজ্ঞাসা করছে মনে হয় এ, হ্যাঁ এটা মনে হয় এ। ওকে ধরলাম আমরা এটা, তাহলে এটা যদি এ হয় তাহলে বুঝো এটার এই অংশ নিয়ে কাজ করবা, তাহলে এটা হলো এইখান থেকে আসছে, তাহলে এখান থেকে আসা মানে কি এক্স। ওকে এটা হলো এক্স, বারের মধ্যে দিয়ে যাওয়া মানে কি এক্স বার। ওকে ঠিক আছে, কীভাবে আসো, এটা হলো ওয়াই, এই যে ওয়াই, তাহলে এক্স বার আর ওয়াই, এটা তো ডি, ডি এর মধ্যে মানে গুণের মধ্যে দিয়ে চলে গেলে তাহলে এক্স বার ওয়াই, তাহলে এই যে এক্স বার ওয়াই হবে উত্তর শেষ। এক্স বার ওয়াই কোথায়, এই যে এক্স বার ওয়াই। বুঝছি, পরেরটা আসো, বি এর মান কত, কোশ্চেন তো এটাই লাগবে। তাহলে এবার আসো এখান থেকে আমরা সলভ করি বি, তাহলে এটা তো এক্স বার, এ হলো এক্স বার আর এটা হলো বি, দেখো এটা হলো এক্স আর এই যে এখান থেকে আসছে হলো ওয়াই, তাহলে এক্স ওয়াই, তাহলে এটা আবার এক্স ওয়াই এবং এ, এক্স ওয়াই এবং এক্স বার ওয়াই, এটা যখন আমি যোগের মধ্যে দিয়ে প্রবেশ করছি, দেখো যোগের মধ্যে দিয়ে প্রবেশ করছি, তাহলে কি হবে আউটপুটটা, তাহলে এক্স বার যোগ এই যে এক্স বার ওয়াই, তাহলে এটা হলো যোগের সূত্র। তো দেখি আমাদের অপশনে কোনটা আছে, অপশনে কোনটা আছে, এক্স ওয়াই যোগ এক্স বার ওয়াই, এক্স ওয়াই যোগ এক্স বার শেষ, সহজ কথা। বুঝতে পারছি নাকি পারি নাই, বলো বলো, বুঝছো বুঝছো নাকি বুঝো নাই? দেখো একই কোশ্চেন, এ এবং বি লজিক সার্কিটের আউটপুটের মান কত, এটা কোনো কোশ্চেন হইলো, এটা দেখো গুণের মধ্যে, এই যে গুণ, গুণ মানে কি এবি, গুণ মানে এবি। সো কোশ্চেন কি এটা আসবে না, তোমাকে অনেক কিছু আসতে পারে, যেমন আমি বলতে পারি যে এ বি এরকম দিয়ে দিলাম, তখন কি আর এবি আসবে না, তখন এবি বার আসবে। আমি মনে করে বললাম এ বি এরকম আসলো, এরকম আসলো, তখন কি হবে এ প্লাস বি বার। আমি যদি বলি দেখো এরকম দিয়ে দিলাম, এটা এ এটা বি, তখন এটা কিসের চিহ্ন, এক্সরের চিহ্ন, এ এক্সর বি। আমি যদি বলি এ এটা বি, এটা যদি আমি বলি এ, এটা কিন্তু এক্সর না, এটা হলো এক্স নট। সো অনেকভাবে আসতে পারে, যেভাবে আসুক না কেন, আমরা যদি চিত্র ভালো করে জানি তাহলে আমরা অঙ্ক খুব সহজেই করতে পারবো। ওয়াই এর মান 0 হইতে হলে এ এবং বি এর মান কত হবে, আগের কোশ্চেনের সাথেই মনে হয়
ওয়াই এর মান বলতে এই যে এটা হলো ওয়াই, হ্যাঁ এটা হলো ওয়াই। খ নাম্বার পরের কোশ্চেনে যা জিজ্ঞাসা করছে। তো খেয়াল করো, ওয়াই এর মান 0, ওয়াই তো তাহলে আমি এবি পাইলাম, ওয়াই কি এবি, ওকে 31 থেকে পাইছি। তাহলে এবি মানে গুণ, এবি তো এখানে কি আছে এন্ড আকারে আছে, এন্ড গুণ, গুণের ক্ষেত্রে মনে আছে যে একটা ইনপুট যদি শূন্য হয় তাহলে আউটপুট কি শূন্য। গুণের ক্ষেত্রে নিয়ম কি, একটা ইনপুট শূন্য হলে আউটপুট কি হবে শূন্য হবে। সো আমি দেখবো একটা ইনপুট শূন্য আছে কোথায়, তাহলে আউটপুট শূন্য হয়ে যাবে। আচ্ছা এখানে কোশ্চেনটা একটু ভুল আছে, ঠিক আছে, এটা ছাড়া বাকি সবাই উত্তর হবে, এটা উত্তর হবে, এটা উত্তর হবে, এটা উত্তর হবে, বুঝতে পারছি? হ্যাঁ এটা একটু ভুল আছে, পারবো তো নাকি? মানে মূলত কোশ্চেনটা কি হয়েছে, কোশ্চেনটা এমন হয়েছে যে এরকম হওয়ার কথা ছিল মনে হয়, এই চিহ্নটার মধ্যে এখানে একটা বার ন্যান্ডের চিহ্ন হওয়ার কথা ছিল, যেটা দিয়েছে আমরা ওইটা দিয়েই করলাম। মূলত কোশ্চেনটা কি আছে একটু ভুল আছে, যে একটা জিরো শূন্য হলে তো আউটপুট শূন্য হয়ে যাবে, দুইটা জিরো আছে মানে আউটপুট শূন্য হবে, এটাও দিয়ে শূন্য হবে, এটাও দিয়ে শূন্য। আমাকে জিজ্ঞাসা করছে ওয়ার মান শূন্য লাগবে, তাহলে শূন্য হওয়ার জন্য তিনটাই কারেক্ট, এটা ভুল, বুঝছি। সো এই হলো মূলত তোমাদের কি আজকের ক্লাসের এমসিকিউ। সো তোমাদের যে সাজেশন ছিল, শোনো, তোমাদের যেই সাজেশন ছিল তাদরিস মাস্টার সাজেশন, ওই সাজেশনে তোমাদের যতগুলো এমসিকিউ দেওয়া হয়েছে, সাজেশনটা মূলত আমার তৈরি করাই, আমি তোমাদের সুবিধার্থে তৈরি করে দিয়েছিলাম। সো সাজেশনে তোমাদের 3 নম্বর চ্যাপ্টারে যতগুলো এমসিকিউ আছে, এতদিন তোমরা যেভাবেই পড়ছো, মুখস্থ করছো হোক অথবা না বুঝে পড়ছো, আমি কিন্তু আজকের ক্লাসে সেটা অ্যানালাইসিস করে কিভাবে এই কোশ্চেনগুলো করলে অন্যান্য টাইপগুলো তোমার কমপ্লিট হবে বা কি কি কোশ্চেন আসতে পারে, সবগুলো কিন্তু আমি আজকের ক্লাস আলোচনা করে দিছি। তো আশা করি এখন তোমার ওই সাজেশন সাজেশনটা পড়তে আরও সহজ মনে হবে। ওকে, সো আমরা অলরেডি কি করে ফেলছি, এমসিকিউগুলো মানে 3 নম্বর চ্যাপ্টারের এমসিকিউগুলো সবগুলো শেষ করে ফেলছি এবার। আচ্ছা প্রায় 1.5 ঘন্টা হয়ে গেছে, নামাজের সময় হয়ে গেছে। ওকে আচ্ছা একটু ফিডব্যাক জানাও যে আজকের ক্লাসে তোমরা যে আইসিটি পড়লা, মানে 3 নম্বর চ্যাপ্টারের আইসিটি 3 নম্বর চ্যাপ্টারের এমসিকিউ পড়লা, ওয়ান শট ক্লাসের মতো এমসিকিউ। সো এই ওয়ান শট ক্লাস এমসিকিউ ক্লাসটা তোমাদের কি উপকারে আসছে, বা তুমি সম্পূর্ণ বুঝছো কিনা, বা একদম ক্লাস সম্পর্কে তোমার একদম হনেস্ট সৎ একটা রিভিউ দাও যে আসলে কি তোমার উপকারে আসছে, বা তুমি কি কিছু জানছো কিনা বা বুঝতে পারছো কিনা, বা তুমি কি নতুন কিছু জিনিস শিখতে পারছো আজকের ক্লাসে। একটু একদম হনেস্ট একটা রিভিউ দাও তো দেখি, মনে যা আসে একটা রিভিউ চাই সবার কাছে, যারা ক্লাসে যুক্ত আছো সবার কাছ থেকে আমি একটা রিভিউ চাই যে তোমাদের এতক্ষণ 1.5 ঘন্টার মতো সময় নিয়ে এমসিকিউগুলো সলভ করে দেওয়া হয়েছে, এমনকি ভালো করে বুঝিয়ে বুঝিয়ে যত কিছু আসছে সব কিছু দেখায় দেখায় আনুষঙ্গিক ব্যাপারগুলো নিয়েও আমরা আলোচনা করেছি। সো এই জিনিসগুলা তোমাদের উপকারে আসছে কিনা, বা তোমরা নতুন কিছু শিখতে পারছো কিনা, বা তোমাদের ক্লাসটা আসলে কেমন ছিল, এই সব কিছু আমি জানতে চাই, এখন জানতে চাই। ওকে তাদের দ্রুত জানাও তো, দ্রুত দ্রুত দ্রুত। ওকে সো আজকে তোমাদের সাথে আমার যেহেতু আজকেই প্রথম ক্লাস, আমি জানি না তোমাদের সাথে আমার কি আগে কোনো ক্লাস হয়েছিল কিনা তোমাদের সাথে, আমার সঠিক জানা নাই বা সঠিক মনেও নাই। আজকে হয়তো তোমাদের সাথে আমার প্রথম ক্লাস। তো ইনশাল্লাহ আমাদের এই ধারাবাহিকতা আমরা পরবর্তী ক্লাসগুলোতেও বজায় রাখার চেষ্টা করব। আমরা অলরেডি আজকের ক্লাসে এমসিকিউ সলভিং ক্লাস করাইলাম। সো তোমাদের নেক্সট ক্লাসে আমরা সৃজনশীল অংশটা সলভ করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? আগামীকালকেই করাবো ইনশাল্লাহ, আগামীকালকেই আমরা এই চ্যাপ্টারের সৃজনশীল অংশ সলভ করানোর চেষ্টা করব। ওকে সো তোমরা অবশ্যই ক্লাসগুলা আজকে যারা ক্লাসটা করছো, যদি যাদের একটু বুঝতে সমস্যা হয়েছে তারা অবশ্যই কি করবা, ক্লাসটা একটু বারবার দেখার চেষ্টা করবো, বেশিক্ষণ না কিন্তু অল্প কিছুক্ষণের ক্লাস। সো আবার দেখার চেষ্টা করবা, নিজে নিজে তাদরিসের সাজেশন থেকে সলভ করার চেষ্টা করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবা। ক্লিয়ার? নিজে নিজে অবশ্যই কি করবা, প্র্যাকটিস করার চেষ্টা করবা। সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, দোয়া জানাবা। তোমাদের যদি কারো ইমার্জেন্সি কোনো প্রয়োজন হয়, তোমাদের যদি কারো কোনো কিছু জানার প্রয়োজন হয়, তাহলে অবশ্যই আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। ওকে এই যে এটা হলো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। সো আমাকে জানাইতে পারো, আমি আশা করবো তোমাদের তোমাদের সমস্যা সমাধানের চেষ্টা করতে। ওকে সো আজকের ক্লাসটা আমরা এই পর্যন্ত রাখলাম। সবাই নামাজে যাবা, আমার জন্য দোয়া রাখো, তোমাদের জন্য দোয়া রইল। ভালো থাকবা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
হায়